তাহলে লাস্ট ক্লাস জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি পার্ট 3 তে আমরা কি পড়িয়েছিলাম? আমরা সেখানে ইউপ্যাক নামকরণ একটু রিভিশন করেছিলাম, আর তার সঙ্গে আমরা সেখানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনকে ডায়াগ্রামে দেখিয়েছিলাম। 3D মডেল একটা ছোট দানা দিয়ে বা কালো রঙের স্ট্রাকচার দিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে সেগুলো কেমন হয়। যেমন মিথেনের ক্ষেত্রে তার চতুস্তলকীয় মডেল, যেমন তুমি দেখতে পারো ইথেনের ক্ষেত্রে বা ইথিনের ক্ষেত্রে, এগুলো সবার ক্ষেত্রেই আমরা মোটামুটি দেখেছিলাম যে তাদের মডেলগুলো কেমন হয়। আজকে অর্গানিক কেমিস্ট্রি পার্ট 4 বা আজকে হচ্ছে লাস্ট ক্লাস, এবং আমরা মোটামুটি বলবো যে মাধ্যমিকেরই আজকে থিওরি বা পড়ানোর লাস্ট ক্লাস। এরপর আমরা যা করব সেগুলো সব হবে কিন্তু প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য আমরা প্রথমে পারুল টার্গেটকে চয়েস করব। তোমরা অলরেডি জানো পারুল টার্গেট কিছু কিছু করতে শুরু করে দিয়েছি। সামনের দিন D87 পেজ, আমাদের পারুল টার্গেটের যেটা D87 পেজ আছে দেখবে, D87 পেজ, D87 পেজে দেখবে জৈব রসায়ন আছে, জৈব রসায়ন। সেই জৈব রসায়নের সমস্ত কোয়েশ্চেন পরের দিন কমপ্লিট করে নিয়ে আসবে পারুল টার্গেট থেকে। আই হোপ এক সপ্তাহে কাজ কমপ্লিট হয়ে যাবে, এবং পরের দিন তোমাদের অর্গানিক কেমিস্ট্রির এক্সাম হবে। 50 মার্কস বা 70 মার্কসের। তো এটা একটু ভালো করে রেডি করে আসবে। পরের দিন বলতে শনিবার নয়, আর যদি শনিবার পড়াই আমি তা তো খুবই ভালো, শনিবার পঞ্চমী পড়ছে। যদি মনে হয় আসবো না বলিও না, বাইরে থেকে ধরে চুলমুটি ধরে নিয়ে আসবো কোচিং। হাত দেখাচ্ছ, আসবো না, ছাড়বো না আমি। যদি পঞ্চমীর প্ল্যান থাকে দুপুর 2টোর পর করে নিও, অসুবিধা নাই। না হলে যদি পঞ্চমীতে অসুবিধা হয়, আমি দেখি যে না ঠিক আছে, তাহলে পরে আমি চতুর্থী করতে পারি ক্লাস, ঠিক আছে, শুক্রবার দিন। তো ক্লাস তো তোমাদের আসতে হবে, যে দিনই করবো আমি। আর যদি মনে করো যে শুক্রবার শনিবার আসতে পারবো না, আমাকে জানাবে, বুধবার 5:30 অথবা বুধবার 8টায় ক্লাস করে যাবে। এবার সবাই মিলে বললে আমি দিতে পারবো না, ন্যাচারাল, তা আমাকে আগে থেকে জানাবে। মোটামুটি 4-5 জন 7 জনকে আমি দিতে পারি, সবাইকে তো আমি দিতে পারবো না, ন্যাচারাল। ক্লিয়ার? ব্যাক টু আওয়ার টপিক। আমরা আমাদের যদি টপিকে ফিরে আসি, আমরা আজকে আলোচনা করবো দেখো এলপিজি থেকে। আমরা এতদূর পর্যন্ত লাস্ট পড়িয়েছিলাম, মনে করে দেখতে পারো আমাদের নোটস। তো আমরা আজকে শুরু করব এলপিজি আর হচ্ছে সিএনজি। এলপিজি বা সিএনজি বলতে কি বুঝি আমরা? এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির পুরো নাম হচ্ছে তোমাদের নোটসে দেওয়া আছে, দেখো লিকুইফাইড। হ্যাঁ, মাথায় রাখবে কথাটা, লিকুইফাইড, নট লিকুইড, লিকুইফাইড, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা হচ্ছে আমাদের এলপিজির পুরো নাম, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অনেকে লিকুইড লেখো, লিকুইড লিখবে না, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে এলপিজির পুরো নাম। এলপিজির মুখ্য উপাদান কি? এলপিজির মধ্যে মূলত কি থাকে তোমরা তোমাদের নোটসে দেখতে পারো, এখানেও দেখতে পারো তোমরা, যে এর মুখ্য উপাদান কিন্তু হচ্ছে তোমার বিউটেন। এর মুখ্য উপাদান কিন্তু হচ্ছে বিউটেন। এর মুখ্য উপাদান হচ্ছে কি আমার বিউটেন। তবে বিউটেনের সঙ্গে সঙ্গে এখানে কিছু পরিমাণ আইসোবিউটেন থাকে, ঠিক আছে, এর মধ্যে কিছু পরিমাণ আইসোবিউটেন খুঁজে পাবে। তাহলে আইসোবিউটেন পাবে। আইসোবিউটেন ছাড়াও তুমি এখানে কিছু পরিমাণ প্রোপেন বা প্রোপিন পাবে, প্রোপেন অথবা কিছু পরিমাণ প্রোপিন পাবে। তাহলে আই রিপিট, এলপিজির পুরো নাম কি? এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি মুখ্য উপাদান কি? বিউটেন, আইসোবিউটেন, প্রোপেন বা প্রোপিন। এলপিজি পাওয়া যায় কোথা থেকে? এলপিজির মূল সোর্স বা যেখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম। আমরা মাটি থেকে খনিজ তেল খনন করে বার করি। এই খনিজ তেল নেওয়ার পর, আমরা মাটি থেকে যখন খনিজ তেল বার করি, এই খনিজ তেল নেওয়ার পর এই খনিজ তেলকে পাইপলাইন বা ব্যারেলের মাধ্যমে কি করা হয়? আমাদের নিয়ে আসা হয় কোথায়? তৈল শোধনাগারে। যেমন ধর আমাদের ভারতবর্ষে মথুরা তৈল শোধনাগার আছে, আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোকেমিক্যাল আছে। এই সমস্ত জায়গায় এদেরকে নিয়ে আসা হয় কিসের মারফত? ব্যারেলে করে বা পাইপে করে নিয়ে আসা হয়। তাহলে ব্যারেলে করে বা পাইপে করে এদেরকে নিয়ে এলাম, নিয়ে আসার পর এদেরকে তেল শোধনাগারে বিভিন্ন তাপমাত্রা এদেরকে উত্তপ্ত করা হয়। ক্লাস 9-এ তোমাদের একটা চ্যাপ্টার ছিল, খুব ভালো চ্যাপ্টার, সেটা হচ্ছে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। ওই মিশ্রণের উপাদানের পৃথকীকরণ অধ্যায়ে তোমাদের বলা আছে যে বিভিন্ন উষ্ণতায় পদার্থগুলোকে কিভাবে শোধন করা যায়। তো তোমরা দেখবে সেই জায়গাটায় লেখা ছিল যে পেট্রোলিয়াম বা খনিজ তেলকে বিভিন্ন উষ্ণতায় উত্তপ্ত করলে সেখান থেকে ন্যাপথা পাওয়া যায়, সেখান থেকে আমরা খনিজ তেল থেকে পেট্রোলিয়াম গ্যাস পেতে পারি, গ্যাসোলিন পেতে পারি, কেরোসিন, পেট্রোল, ডিজেল, বিভিন্ন উষ্ণতায় উত্তপ্ত করলে এগুলো পাওয়া যায়। তাহলে এক্ষেত্রেও তাই হবে। তাহলে খনিজ তেলকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা পাই পেট্রোলিয়াম গ্যাস। তাহলে প্রথম কথা কি,
যে স্যার খনিজ তেল যেটা ছিল, আমরা খনিজ তেল কোনো জায়গা থেকে নিয়ে এলাম খনিজ তেল, সেই খনিজ তেলকে উত্তপ্ত করলে আমরা সেখান থেকে পেলাম হচ্ছে তোমার পেট্রোলিয়াম গ্যাস। তাহলে সেখান থেকে আমরা পেলাম হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, তাহলে আমরা পেট্রোলিয়াম গ্যাস পেলাম। ওকে, পেট্রোলিয়াম গ্যাস পেয়ে গেলাম। এখন এই পেট্রোলিয়াম গ্যাস তো পেয়ে গেলাম, পেট্রোলিয়াম গ্যাস পেলাম। এখন এই পেট্রোলিয়াম গ্যাসকে কি করা হয়? লিকুইফাই করা হয়। লিকুইফাই মানে বিশেষ চাপ প্রয়োগ করে তাকে তরলায়িত করা হয় এবং তখন এটাকে বলা হয় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবং ওই চাপ প্রয়োগ করার পর যে গ্যাসটা পেলে সেটা হচ্ছে এলপিজি গ্যাস। এবং এই এলপিজি গ্যাসকে পরে কি করা হয় বলতো? সিলিন্ডারে ভরা হয় এবং বাড়ি বাড়ি গিয়ে এটাকে ডেলিভার করা হয়। তাহলে এইভাবে আমরা খনিজ তেল থেকে এলপিজিটা পাই। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি। এখন এই যে এলপিজিটা পাওয়া গেল, এই এলপিজির কিন্তু কোনো রকমের গন্ধ পাবে না, এই এলপিজির কোনো গন্ধ কিচ্ছু নেই, একদম অর্ডারলেস। এবার এলপিজি তো খুব দাহ্য, এটা সহজে আগুন লেগে যায়, এটা খুবই দাহ্য প্রকৃতির গ্যাস। তাই যদি কোনো জায়গা থেকে এলপিজি গ্যাস লিক হয় আর আমরা যদি বুঝতে না পারি, তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে কি, সেই জায়গায় ঝপ করে আগুন লেগে যেতে পারে। এরকম একটা ঘটনা ঘটেছিল, আমার মনে পড়ছে না, বাট আমি বলছি যে একটা ফ্ল্যাটে কি হচ্ছিল, অনেকেই থাকতো, দু একজন তাদের ফ্যামিলি, তাদের এলপিজি গ্যাস লিক করতো। এবার যেহেতু ফ্ল্যাট খোলামেলা ছিল, তাই এলপিজি গ্যাস লিক করে বেরিয়ে যেতে হয়তো বুঝতে পারতো না, সেরকম ভাবে ক্যাজুয়ালি নিত। এবার ওরা 2-3 দিন ফ্ল্যাটে কেউ ছিল না, ফ্ল্যাট চারদিক দিয়ে বন্ধ ছিল, তো স্বাভাবিক এলপিজি গ্যাসগুলো বেরিয়ে জমে গেছে। এবার ওরা কেউ বুঝতে পারেনি, কিন্তু যখন দরজা খুলেছে তখন গন্ধ পাচ্ছে। তো গন্ধ পেলে পরে তারা ভাবছে যে এলপিজি গ্যাস তো লিক করছে, তাহলে আমাদেরকে লোকজনকে ডাকতে হবে। তো প্রথম কাজ তারা করেছিল লাইট জ্বালানো। তো স্বাভাবিক আমরা লাইট জ্বালাতেই যাব, দেখতে যাব যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, নাহলে অন্ধকারে ঘরে খুঁজতে পারবো না। বাস, ওইটা হচ্ছে কাল জীবনের। ওই লাইট জ্বালাতে গেলে ওই সুইচের মধ্যে হয়েছিল স্পার্কিং। কেন স্পার্কিং হয়েছে? অনেক সময় দেখবে সুইচে হাত দিয়ে দেখলে স্পার্কিং হয় আমাদের, তো সুইচে স্পার্কিং হয়ে গেছিল। তো স্পার্কিং হয়ে যাওয়ার কারণে, ঠিক আছে, স্পার্কিং হয়ে যাওয়ার কারণে আমরা দেখব যে সেই স্পার্কিং এর জন্য এলপিজি গ্যাসটা ওখানে আগুন লেগে যায় এবং পুরো ফ্ল্যাটে আগুন লেগে গেছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি লজিক্যালি যে আমরা যদি ওই এলপিজি গ্যাসকে কেয়ারফুলি হ্যান্ডেল না করি, তাহলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এখন আমরা যে এলপিজি গ্যাস দেখলাম, তাহলে এটা তো গন্ধ নাই, তাহলে কোনো জায়গা থেকে যদি লিক করে তাহলে তো মুশকিলে পড়ে যাবো। স্যার কি করে জানবো যে কোন জায়গা থেকে লিক করছে? সেই জন্য এলপিজি গ্যাসে কিছু দুর্গন্ধযুক্ত পদার্থ মেশানো হয় বাইরে থেকে, যাতে করে কোনো জায়গায় গ্যাস লিক করলে যেন আমরা বুঝতে পারি যে গ্যাস লিক করছে। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমরা বাড়িতে কোনো জায়গায় গ্যাস লিক করলে পরে সঙ্গে সঙ্গে টের পেয়ে যাই যে এখান থেকে গ্যাস লিক করছে। কেন বুঝতে পারছি? কারণ সেই গন্ধটার জন্য। যদি গন্ধ না থাকতো তাহলে তো আমরা খুঁজতেই পারতাম না যে এলপিজি গ্যাস লিক করছে কিনা। সেই কারণে আমাদেরকে এখানে একটা বিশেষ রকমের পদার্থ মেশানো হয়, যেটা সেই পদার্থকে কি করা হয়, গন্ধযুক্ত করে, এবং তার নাম হচ্ছে ইথাইল মার্কাপটান। তোমরা নোটসে দেখে নেবে, পেয়ে যাবে ইথাইল মার্কাপটান। তাহলে ইথাইল মার্কাপটান তার সংকেত হচ্ছে C2H5SH। এটাকে যদি ভাঙো তাহলে C2H5 আর এদিকে পাবে SH। এই যে SH-টা লিখলাম, এটার নামই হচ্ছে মার্কাপটান। এই গ্রুপটার নামকে বলা হয় কি? মার্কাপটান গ্রুপ, বা এটাকে অনেক সময় তুমি থাইও গ্রুপও বলা হয়। থাইও গ্রুপ, এটাকে অনেক সময় নাম দেওয়া হয় থাইও গ্রুপ। তাই অনেক সময় এবিটি এর টেস্ট পেপার, তাতে তুমি দেখতে পারবে যে এই কোশ্চেনটা অনেক সময় ইনক্লুড করে ওরা, যে এলপিজিতে যে দুর্গন্ধযুক্ত পদার্থ মেশানো হয়, সেই পদার্থযুক্ত গ্যাসটার কার্যকরী মূলকের নাম কি? পাগল হয়ে যাবো তখন। সো কার্যকরী মূলকের নাম কি লিখতে পারবে তুমি? মার্কাপটান, অথবা কি লিখতে পারো? থাইও। দুটোই হবে, থাইও অথবা মার্কাপটান। তাহলে এই ইথাইল মার্কাপটান নামক পদার্থটাকে আমি এখানে কি করছি ভাই? মেশাচ্ছি, যাতে করে কি হয়, ইথাইল মার্কাপটান গন্ধটা আমাদের নাকে আসে। অনেকের ভাই গন্ধটা ভালো লাগে শুনতে, ঠিক আছে? তো সেই গন্ধটা নাকে আসে এবং আমরা ডিটেক্ট করতে পারি যে হ্যাঁ স্যার গ্যাস লিক করছে, নাহলে আমরা বুঝতেই পারবো না গ্যাস লিক করছে, ঠিক আছে? তখন এই ইথাইল মার্কাপটানটা ইউজ করা হয়। ক্লিয়ার হলো? এলপিজির ব্যবহার কি কি কাজে এলপিজি লাগে? না, তো প্রথমত এলপিজি কাজে লাগে রান্নার কাজে। রান্নার কাজে এলপিজি, আমাদের যে ফ্ল্যাট কালচার বিভিন্ন জায়গায়, তুমি কলকাতা ভাবো, বড় বড় শহর যেগুলো মহানগরী, তাতে ফ্ল্যাট তৈরি হয়েছে। ফ্ল্যাট কালচারের মূলত প্রধান এই হচ্ছে তোমার এলপিজি গ্যাস। এলপিজি গ্যাস যদি না থাকতো তাহলে পরে ফ্ল্যাট হতোই না। আগেকার কালে কি হতো, কাঠের বা এইরকম কিছু জায়গায় জ্বালানি রূপে ইউজ করা হতো। কাঠ, ঘুষি, ঘুষি মানে কি, ঘুঁটে যেটাকে বলা হয়, এরকম টাইপের কিছু পদার্থ। এবার এগুলো দিয়ে ইউজ করলে কি হতো, ধোঁয়া তৈরি হতো। এবার তুমি ইমাজিন করো, তুমি ফ্ল্যাটে থাকছো আর নিচের লোক উনুন জ্বলাচ্ছে বা উনুন ধরাচ্ছে, তুমি ভাবো কি রকমের তোমার কষ্ট হবে। তাহলে ওই উনান যদি থাকতো তাহলে ফ্ল্যাট কালচার আর জীবনে আসতো না। ঠিক বলছি কিনা বলো? সেই জন্য রান্নার গ্যাস এই ফ্ল্যাট কালচারের জন্য অনেকটা হেল্প করেছে। হেল্প করেছে কি ক্ষতি করেছে সেটা জানি না, অবভিয়াসলি হেল্পই বলবো, কারণ এতগুলো লোক কলকাতায় থাকতে পারছে। ফ্ল্যাট না থাকলে যদি প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্ট বাড়ি হতো, তাহলে এত লোক নিশ্চয়ই থাকতে পারতো না।
ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সো সেই কারণে আমরা এলপিজি এক্ষেত্রে দূষণহীন যে কোনো জ্বালানি রূপে যদি বলা হয় এলপিজি দূষণহীন, তাতে কোনো ধোঁয়া তৈরি হয় না। এছাড়াও এলপিজি কি হয়, বিভিন্ন জ্বালানি রূপে কাজ করে কোথায়, যানবাহন চালাতে। তোমরা অনেক সময় দেখবে যে তোমাদের অটোতে যারা চাপো, অটোর পেছন থেকে দেখবে গ্যাসের গন্ধ বেরোয় অনেক সময় দেখবে, তাহলে ওই গ্যাসের গন্ধটা অ্যাকচুয়ালি এলপিজি থাকে। এলপিজি থাকে, সিএনজি থাকে, যাই থাকুক এলপিজি দিয়ে ইউজ করা যায়, সিএনজি দিয়ে ইউজ করা। তাহলে যানবাহনের ক্ষেত্রে আমরা এলপিজিটাকে ইউজ করতে পারবো। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে পরে জ্বালানির ক্ষেত্রে আমরা কি করতে পারি, এলপিজিটাকে ইউজ করতে পারি। ক্লিয়ার হচ্ছে? এলপিজি আর একটা ভাই হচ্ছে কি আমাদের সিএনজি বা কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এলপিজি আর একটা ভাই হচ্ছে আমাদের কি কম্প্রেস ন্যাচারাল গ্যাস। সিএনজি এর পুরো নাম হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, একে বাংলায় বলা হয় সংনমিত প্রাকৃতিক গ্যাস। এটাকে বলা হয় সংনমিত প্রাকৃতিক গ্যাস বা কম্প্রেস ন্যাচারাল গ্যাস। আমি এটাকে ছোট করে দিয়েছি, তোমাদের নোটসে আশা করি দেখতে পাচ্ছ, যাতে আমি এখানে লিখতে পারি সেজন্য আমি এটাকে ছোট করে দিয়েছি। তোমরা এই জায়গাটা একটু জাস্ট নোটসে দেখে নাও, তোমাদের নোটস যেহেতু রেডি আছে। তাহলে সংনমিত প্রাকৃতিক গ্যাস বা কম্প্রেস ন্যাচারাল গ্যাস এটা কি জিনিস? প্রাকৃতিক গ্যাস কি, বিভিন্ন সময় পাহাড়ের ফাটলে বা কয়লা খনিতে এরকম কিছু গ্যাস আবদ্ধ অবস্থায় থাকে, এইগুলোকে বলা হয় প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের নাম হচ্ছে কিন্তু মিথেন। মাথায় রাখবি, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানই হচ্ছে কি মিথেন। মিথেন নামক গ্যাসটাই হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। তো মিথেন গ্যাসটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। তাহলে মিথেন সব জায়গায় পাওয়া যায় যেখানে প্রাকৃতিক গ্যাস আছে, এবং মেন কম্পোনেন্টই হচ্ছে আমার কি মিথেন। এবার এই প্রাকৃতিক গ্যাসকে আরোহণ করা হয় বা নেওয়া হয়, কোথা থেকে নেওয়া হয়, ওই ফাটল থেকে হোক বা যে কোনো জায়গা থেকে এরকম প্রাকৃতিক গ্যাসগুলোকে তোলা হয়। যেমন তোমরা একটা প্রাকৃতিক গ্যাস কয়লা খনিতে পেয়ে থাকো, সেটার নাম হচ্ছে সিবিএম, কোল বেড মিথেন। ওটাও কিন্তু এক প্রকারের প্রাকৃতিক গ্যাসই বলতে পারো, যে কয়লা খনিতে পাওয়া যায়। তাহলে প্রাকৃতিক গ্যাসগুলো এরকম যেখানে অগ্নুৎপাত হচ্ছে বা পাহাড়ের ফাটল হতে পারে, এরকম জায়গা থেকে এই প্রাকৃতিক গ্যাসগুলোকে নেওয়া হয়। এবার এই প্রাকৃতিক গ্যাসগুলোকে নেওয়ার পর এগুলোকে কি করা হয়, পাইপ লাইনে করে ওই আমাদের তেল শোধনাগারে নিয়ে আসা হয়, এবং সেখান থেকে তাকে কি করা হয়, চাপ দেওয়া হয়। চাপ দেওয়ার ফলে গ্যাসগুলোর আয়তন কমে যায়, এবং এই প্রসেসটাকে ফিজিক্সের ভাষায় বলা হয় সংনমিত করা। তাহলে চাপ দিয়ে যে তাদের আয়তনটাকে কমিয়ে দিলাম, এটাকে বলা হয় সংনমিত করা। এই সংনমিত করা, সেই কারণে আমরা এটাকে বলছি সংনমিত প্রাকৃতিক গ্যাস। সংনমিত প্রাকৃতিক গ্যাস কেন বলছি, তাহলে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, বিকজ আমি এটাকে কম্প্রেস করছি। কার সাহায্যে, না তো স্যার কম্প্রেস করছি চাপ প্রয়োগ করে, এর মধ্যে এক্সট্রা চাপ দিলাম, প্রেসার দিলাম, চাপ দিলাম, গ্যাসটার আয়তন কমে গেল, এবং তাকে কি করলাম, সিলিন্ডারে ভরে দিলাম, এবং সেখান থেকে আমরা কি করলাম, তাকে বিভিন্ন গ্যাস স্টেশন হোক বা সিলিন্ডারে করে বাড়িতে পাঠিয়ে দিলাম, এবং সেখানে সেগুলো রান্নার কাজে হতে পারে বা যানবাহন চালাতে ইউজ করা হয়। এখন যে মডার্ন গাড়িগুলো উঠেছে, দেখবে সেই ম্যাক্সিমাম মডার্ন গাড়িগুলোই হচ্ছে সব কি বলতো, না তো ম্যাক্সিমামটা হচ্ছে হাইব্রিড মডেলের গাড়ি। তোমরা যদি কিনতে যাও, তোমাকে অপশন দেবে যে পিওর সিএনজি গাড়ি কিনবেন নাকি সিএনজি প্লাস পেট্রোল কিনবেন। দেখবে অনেক সময় যেমন এসছে কি, যে তুমি আইদার ইভি নেবে, ইভি মানে ইলেকট্রনিক ভেহিকলস যেগুলো আমাদের ব্যাটারিতে চলে, আবার হতে পারে তুমি কি পেট্রোল ডিজেল কেনো, আবার তোমাকে এরকমও দেয় যে ইভিও থাকবে প্লাস কি থাকবে, পেট্রোল থাকবে, দুটোই থাকবে। তো দুটোই থাকবে, তাহলে কি হচ্ছে, এগুলো হাইব্রিড। তাহলে সুবিধাটা কি হচ্ছে, ইভি চললে পরে আরো বেটার হবে সেক্ষেত্রে আমাদের। তো এই কারণে বিভিন্ন জায়গায় আমরা এগুলোকে ইউজ করতে পারি। ওকে, তো এই সিএনজির আসাতে আমাদের কি হচ্ছে, দূষণ মুক্ত আমরা মোটামুটি জ্বালানি হিসেবে সিএনজি কে দেখতে পেয়েছি। ক্লিয়ার হয়েছে? তো বেসিক্যালি আমরা সিএনজি কে দূষণ মুক্ত জ্বালানি হিসেবে ইউজ করব। তাহলে এর প্রধান কাজ কি হবে, প্রধান কাজ হচ্ছে এটাকে রান্নার কাজে এটাকে ইউজ করব। তাছাড়া কি করতে পারি, যানবাহনের জ্বালানি রূপে কাজ করব। এগুলো হচ্ছে সিএনজির কাজ। সিএনজি তাহলে মূল উপাদানের কি হবে, মিথেন। সিএনজির পুরো নাম কি বললাম, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ক্লিয়ার হয়েছে? তাহলে আই হোপ এলপিজি আর সিএনজির বুঝতে পারলাম। এখন এলপিজিও গন্ধহীন ছিল, সিএনজিও কিন্তু গন্ধহীন। তাহলে সিএনজি কে গন্ধযুক্ত করার জন্য ওই পদার্থটাই মেশানো হবে যেটা কিসে মিশিয়েছিলাম আমরা, এলপিজিতে। এলপিজিতে কি পদার্থ মিশিয়েছিলাম, ইথাইল মারকাপ্টান। হ্যাঁ, এলপিজিতে মিশিয়েছিলাম আমরা ইথাইল মারকাপ্টান। তাহলে ইথাইল মারকাপ্টান এই পদার্থটাও কিন্তু এখানে মিশাবো আমরা, যাতে করে সিএনজিটা দুর্গন্ধযুক্ত হয়, এবং আমরা দূর থেকে বুঝতে পারি যে সিএনজি গ্যাসটা লিক করছে। নালে পরে কি হবে, যে ঘরে দুর্ঘটনা ঘটার চান্স অনেক বেড়ে যেত যদি আমরা এই রকম পদার্থগুলোকে এর মধ্যে না মেশাতাম। তাহলে আমাদের নোটসে তোমরা দেখতে পারো, ফলো করবে যে এইখান থেকে সেই সিএনজির পড়াটা আছে। ক্লিয়ার হয়েছে আই হোপ? তাহলে এলপিজি এবং সিএনজি সম্বন্ধে আমরা মোটামুটি পড়াশোনা করলাম, ঠিক আছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পলিমারাইজেশন বা বহুলীভবন বিক্রিয়া। সো উইল বি নাও টকিং অ্যাবাউট পলিমারাইজেশন।
পলিমার এই কথাটা কোথা থেকে এসছে? প্রথমত পলিমার কথাটা এসছে দুটো গ্রিক ওয়ার্ড থেকে, একটা হচ্ছে পোলুস আর একটা হচ্ছে মেরোস। পোলুস বা তুমি POLUS কে পলাস বলতে পারো, সো ইউ ক্যান টেল এনিথিং। সো তুমি দেখতে পাচ্ছ এখানে গ্রিক শব্দ পোলুস বা পলাস এখান থেকে এসছে, আর একটা হচ্ছে মেরোস, মেরোস MEROS, মেরোস। তাহলে পোলাস আর মেরোস এরকম দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসছে। পোলাস ইংলিশটা কি? পোলাসের ইংলিশ হচ্ছে বহু, আর মেরোসের বাংলা কি হচ্ছে? অংশ। তার মানে বহু প্লাস অংশ। তাহলে আমরা এরকম ভাবে ভাবতে পারি বহু প্লাস অংশ। এই বহু প্লাস অংশ মানে কি? অনেকগুলো অংশ। তাহলে অনেকগুলো ছোট ছোট অংশ যুক্ত হয়ে একটা বৃহৎ চেনের মতো সৃষ্টি করছে, এটাকে আমরা বলছি কি? পলিমার। তাহলে পলিমার কথাটা এসছে কিন্তু পলি আর মার থেকে। দেখতে পাচ্ছ পলি মানে হচ্ছে অ্যাকচুয়ালি পলাস, আর এটা হচ্ছে মেরোস, এটা হচ্ছে মার, পলিমার। ঠিক আছে, নেক্সট টাইম আই উইল বি এনিথিং সিং, হ্যাঁ তো ভেঙে দেবো। ওকে, পলি। তাহলে পলিটা এসছে কি? গ্রিক থেকে পোলাস যেটা, আর মেরোস মানে অংশ। তাহলে তোমরা এরকম ভাবে আইডিয়া নিতে পারো যে দেখবে একটা চেন যখন তৈরি হয়, তুমি ভাবো একটা চেন তৈরি হচ্ছে, তাই দেখবে এরকম এরকম ভাবে চেনটা তৈরি হয়, এরকম এরকম ভাবে চেনটা তৈরি হয়। তুমি দেখতে পারবে যে এরকম এরকম ভাবে চেনটা তৈরি হয়। এই যে চেনের ছোট ছোট অংশগুলোকে দেখছো, এই চেনের ছোট ছোট অংশ যেগুলো দেখছো এগুলোকে বলছি আমরা কি? মনোমার। মনো মানে কি? একটা, মনো। আর মার মানে কি রে? MER, মার মানে হচ্ছে অংশ। তাহলে মনোমার মানে কি? একটা অংশ। এরকম এক একটা অংশ পরপর যুক্ত হয়ে একটা দীর্ঘ লম্বা চেনের মতো স্ট্রাকচার তৈরি করলে তাকে কি বলছি? পলিমার। তাহলে পলিমার কি হবে? অনেকগুলো ছোট ছোট অংশ যুক্ত হবে, যেমন গ্লুকোজ, গ্লুকোজ 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 পরপর যুক্ত হয়ে তোমাদের কি হয়? সুক্রোজ, ফ্রুক্টোজ, এরকম বিভিন্ন রকমের অলিগো বা পলিস্যাকারাইডস তৈরি করে। তাহলে এরকম ভাবে তাই তৈরি হচ্ছে। যেমন আমরা এখানে যদি এক একজন এক একটা হাত ধরে নিই আমরা, তাহলে হাত ধরে নিলে একটা লম্বা চেনের মতো স্ট্রাকচার তৈরি হবে। তাহলে আমরা নিজের এক একটা কি হবে? মনোমার, এবং আমাদের দ্বারা তৈরি হওয়া চেনটাকে কি বলবো? পলিমার। তাহলে পলিমারটা কি হবে? ছোট ছোট অংশ, যে আর মধ্যে কতগুলো থাকতে পারে স্যার? 20,000 থেকে 25,000, অনেক সময় লাখে চলে যায়। ঠিক আছে, তো দেখো এখানে দেওয়া আছে 2,50,000, তো লাখে চলে যায় এরকম ব্যাপার। তুমি ভাবতে পারো যে এরকম ছোট ছোট চেনের মতো অংশগুলো তৈরি হয়, এগুলো বলে পলিমার। এখন এই পলিমার দু রকমের হতে পারে, একটাকে আমরা বলতে পারি প্রাকৃতিক পলিমার, একটাকে বলি কৃত্রিম পলিমার। যেমন প্রকৃতিতে দেখবে আমরা যে খাবারগুলো খাই এগুলো সবই হয় পলিমার। কেন? উদ্ভিদ তৈরি করছে সরল শর্করা জাতীয় খাদ্য, যেটার নাম হচ্ছে C6H12O6। এখন এই খাদ্যদ্রব্যকে উদ্ভিদ পাতায় তৈরি করার পর ফ্লোয়েম কলার মাধ্যমে কোথায় পাঠিয়ে দিচ্ছে? বিভিন্ন অঙ্গে। এবার ধরো সেগুলো কোথায় যাচ্ছে? আম গাছ কি করছে? এই খাদ্যগুলোকে আমের মধ্যে সঞ্চিত রাখছে, হ্যাঁ না বলো? যেমন যদি কোনো কলা গাছ হয় তাহলে কলার মধ্যে সঞ্চিত রাখবে। এরকম ভাবে বিভিন্ন গাছ, উদ্ভিদ যারা তৈরি করছে তারা বিভিন্ন অঙ্গের মধ্যে এগুলোকে সঞ্চয় করে রাখে। তাহলে সঞ্চয় করার ফলে এগুলো যখন সঞ্চয় হতে থাকবে তাহলে এগুলো পলিমার আকার ধারণ করে। যেমন ধরো আমরা যখন খাবার খাচ্ছি, ধরো কোনো একটা মাটন খেলাম বা কোনো চিকেন খেলাম বা কিছুই খেলাম, কোনো একটা প্রোটিন খেলাম, সেই প্রোটিন আমার দেহে যাবে, কিন্তু আমার দেহ সেটাকে আগে সব থেকে সরল রূপে ভাঙবে। যেমন প্রোটিন সব থেকে সরল রূপে ভাঙলে তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডে তাকে ভাঙবে। এবার অ্যামাইনো অ্যাসিড আমাদের ক্ষুদ্রান্তে থাকা ভিল্লি বা ভিলাই থাকে, এই ভিলাইগুলো কি করবে? ওগুলোকে শোষণ করবে, ওগুলোকে শোষণ করে রক্তে পাঠিয়ে দিল, এবং ধরো আমার এই মাসেলস এর মধ্যে এলো, তাহলে এই মাসেলস এর মধ্যে ওই অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর জমতে থাকবে এবং আমার মাসেলস তৈরি হবে। এবার যদি আমরা বেশি করে গ্লুকোজ খেয়ে নিতে থাকি তখন কি হয়? গ্লুকোজ থেকে অটোমেটিক্যালি প্রোটিন তৈরি হয়ে যায়, বা গ্লুকোজ থেকে অনেক সময় গ্লাইকোজেন তৈরি হয়। গ্লাইকোজেনটা কোথায় জমা হয়? এইগুলোতে স্যার মাসেলস এর মধ্যে গ্লাইকোজেন জমা হয়। যেমন আমাদের কি হতে পারে, মানে তোমার লিভারের মধ্যে গ্লাইকোজেন রূপে জমা থাকে, তাহলে এগুলোর মধ্যে গ্লাইকোজেন জমা থাকে। তাহলে এই যে এগুলো পলিমার বলতে পারি। যেমন আমাদের চুল, এটা একটা পলিমার তুমি ভাবতে পারো, যার মধ্যে কেরাটিন প্রোটিন থাকে অবভিয়াসলি। এরকম ভাবে তুমি ভাবতে পারো আমাদের DNA RNA এগুলো সবই হচ্ছে কি? বেসিক্যালি পলিমার। এগুলোকে বলছি আমরা প্রাকৃতিক পলিমার। তো এখানে প্রাকৃতিক পলিমারের অনেকগুলো নাম দেওয়া আছে, দেখো স্টার্চ, প্রোটিন আছে, DNA আছে, রবার, এগুলো সব হচ্ছে আমাদের কি? নর্মালি প্রাকৃতিক পলিমার। এগুলো নেচারে অলরেডি এক্সিস্টিং আছে, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য, আমাদের ব্যবহারের সুবিধার জন্য কিছু আর্টিফিশিয়াল পলিমার বানিয়েছি, যেটা আমাদের কাজকে আরো ইজি করেছে। যেমন ধরো তুমি ভাবতে পারবে একটা প্লাস্টিক, এই প্লাস্টিকটা কিন্তু মনুষ্য নির্মিত, এটা প্রকৃতি কোনোদিন আমাদেরকে দেয়নি, কিন্তু এই প্লাস্টিকটা মনুষ্য নির্মিত, এবং তার সঙ্গে আমরা বলতে পারি যে এই প্লাস্টিক থেকে বা এই প্লাস্টিকটার ছোট ছোট অংশ যুক্ত হয়ে একটা বড় প্লাস্টিক তৈরি করছে, এবং এই বড় প্লাস্টিকটা প্রকৃতি থেকে আমরা পাইনি, আমরা নিজেরা সিনথেসিস করেছি। কিন্তু প্লাস্টিকের যে উপাদানটা ছিল সেটা কিন্তু প্রকৃতিজাত। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো ক্যারি ব্যাগ হিসেবে আমরা ইউজ করি, তার নাম হচ্ছে পলিথিন। এই পলিথিনের মূল উপাদান হচ্ছে ইথিলিন বা ইথিন।
ইথিন তো প্রকৃতিতে উপস্থিত ছিল, আমরা ইথিনকে সিনথেসাইজ করলাম, নিজেদের মতো তাকে কাজে লাগালাম, ইটস কল্ড পলিথিন। ক্লিয়ার হয়েছে? পলিথিন এইভাবে আমরা ইউজ করেছি। সো পলিমারাইজেশন বিক্রিয়া মানে কি অ্যাকচুয়ালি? না তো ছোট ছোট অংশ যুক্ত হয়ে একটা বিশাল বড় রকমের অংশ তৈরি হবে, এটাকে বলছি আমরা পলিমারাইজেশন। এবং এই বিক্রিয়াটার বাংলা যদি বলা হয়, এই বাংলা হয় বহুলীভবন। বহুলীভবন মানে বুঝতে পারছো, বহু হয়ে যাচ্ছে, অনেকগুলো অংশ পরপর যুক্ত হয়ে যাচ্ছে, বলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলছি? বহুলীভবন বিক্রিয়া বা পলিমারাইজেশন বিক্রিয়া। সো আই হোপ পলিমারাইজেশন বিক্রিয়াটা বোঝাতে পারলাম। তো প্রথম পলিমারাইজেশন বিক্রিয়া আমরা পড়বো, সেটা হচ্ছে পলিথিনের পলিমারাইজেশন। পলিথিনের পলিমারাইজেশন মানে কি? দেখো, পলিথিনের পলিমারাইজেশন, তো আমাদের প্রকৃতিতে একটা এলিমেন্ট আছে, কি নাম তার? তার নাম হচ্ছে ইথিন। যদি আমরা ইথিনকে দেখি, তাহলে ইথিনের সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে স্যার ইথিন। এটার নাম কি? এটা হচ্ছে ইথিন। এখন ইথিনকে যদি নর্মালি দেখো, তো নর্মালি তো এই মোটামুটি রিয়াক্ট করবে না, কিন্তু এর উপর যদি প্রায় 1500 থেকে 2000 অ্যাটমসফিয়ার চাপ দেওয়া হয় এবং প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দেওয়া হয়, তাহলে এখানে আমি কত চাপ দিলাম? না তো স্যার অ্যাপ্রক্সিমেটলি 2000 অ্যাটমসফিয়ার চাপ দিলাম, আর প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে দেখা যায় এই বন্ডটা খুলে যায়, অর্থাৎ এই যে ইথিনের বন্ডটা দেখছো না, এই বন্ডটা পট করে খুলে যায়। এবার যদি আমি এখানে n খানা CH2 ডবল বন্ড CH2 নিতাম, তাহলে একটা বন্ড খুলে গেলে এও একটা হাত পেলো, এও একটা হাত পেলো, তাহলে এইরকম ভাবে ইথিলিন গুলো পরপর যুক্ত হয়ে যেত। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি এখানে কি করলাম, আমি এখানে দুটো CH2 নিলাম, ধরো ভালো করে বোঝো, দুটো CH2 নিলাম। তাহলে দুটো CH2 নিলাম মানে কি? না তো স্যার CH2 ডবল বন্ড CH2 টা খুলে যাচ্ছে কিভাবে? যদি এই বন্ডটা খুলে যায়, বন্ডটা খুলে গেলে এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, হ্যাঁ না বলো? CH2, ঠিক তো? আর এখানে কি দেবো? সিঙ্গেল বন্ড, কেন? একটা বন্ড তো খুলে গেছে। আর এখানে আবার কি দেবো? কার্বন। আবার এখানে কি দেবো? H2, আবার একটা সিঙ্গেল বন্ড। তাহলে এটা কটা হলো স্যার? একটা। কিন্তু আমি কটা নিয়েছি স্যার? দুটো। তাহলে এরকমই আরো একটা তৈরি হবে, হ্যাঁ না বলো? তাহলে আরো একটা তৈরি করো, CH2 সিঙ্গেল বন্ড CH2 বন্ড, হবে না? এবার এই যে দুটো হাত গ্যাপ আছে, এরা কি গ্যাপ রাখবে? না, এরা কি হচ্ছে? পরস্পর যুক্ত হয়ে একটা চেইন তৈরি করে নিচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে দুটো আলাদা আলাদা ইথিলিন যুক্ত হয়ে একটা গোটা বড় অংশ তৈরি করে দিল ইথিলিনের। বুঝতে পারলাম? এরকম যদি তিনটে হতো, তাহলে কটা যুক্ত হতো এরকম পরপর? তিনটে। চারটে হলে চারটে, পাঁচটা হলে পাঁচটা। এই জন্য এটাকে এইভাবে না লিখে আমরা এটাকে জেনারেলাইজ এইভাবে লিখি, এটাকে আমরা জেনারেলাইজ ভাবে এইভাবে লিখি, যে এইভাবে যদি না লিখে, তাহলে এইখানে যদি আমরা দুটো না নিয়ে আমরা n সংখ্যক নিই, তাহলে এরকম কটা অংশ তৈরি হয়ে যাবে? n খানা। সেই জন্য এটা নিচে আমরা এরকম ভাবে n দিয়ে দিই। এইটা হয়ে যাচ্ছে পলিথিন। পলিথিন। আর এটার নাম কি ছিল স্যার? এটার নাম কি ছিল স্যার? এটার নাম কি ছিল? ইথিন। তাহলে ইথিন থেকে কি তৈরি হয়ে গেল? পলিথিন। তা পলিথিন কথাটাকে ভাঙ, পলিথিন কথাটাকে যদি ভাঙিস, তাহলে দেখ পলি প্লাস পাবি কি বলতো? ইথিন। তার মানে ইথিনকে পলিমার করছো, ইথিনকে পলিমার করছো বলে তৈরি হচ্ছে কি? পলিথিন। ঠিক আছে, ইথিনকে পলিমার তৈরি করছো বলে পলিথিন। তোমরা তিনজন দাঁড়িয়ে যেত ক্লাসের শেষে। পলিথিন। তাহলে ইথিন থেকে আমরা কি পাচ্ছি? পলিথিন। কারণ কি? এখানে পলিমার তৈরি করছি আমরা। তার মানে ইথিনের মধ্য দিয়ে আমরা একটা বিশেষ বিক্রিয়া করছি, তার ফলে ইথিনের অণুগুলো পরপর যুক্ত হয়ে একটা বিশাল বড় লম্বা চেইনের মতো স্ট্রাকচার তৈরি করছে, দ্যাট ইজ কল্ড পলিথিন। তাহলে এই পলিথিনটাকে আমরা বলি কি? বেসিক্যালি প্লাস্টিক। কিন্তু প্লাস্টিক অ্যাকচুয়ালি পলিথিন না, প্লাস্টিক অনেক রকম হতে পারে। সো পলিথিন অ্যাকচুয়ালি মেন কম্পোনেন্ট হচ্ছে প্লাস্টিকের। ঠিক আছে, তাহলে এইভাবে পলিমারাইজেশন কার করলাম? ইথিলিনের। তাহলে ইথিলিনের পলিমারাইজেশন আই হোপ বোঝাতে পারলাম ব্যাপারটা। এবং এর ব্যবহার কি হতে পারে? কোথায় ব্যবহার নাই এর? সব জায়গায় পলিথিনের ব্যবহার আছে। তো পলিথিন প্রথমত ক্যারি ব্যাগ রূপে কাজ করে কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে। 2 নাম্বার কি হতে পারে? বিভিন্ন আসবাবপত্র বানাতে এখন দেখছো প্লাস্টিক ইউজ করছি আমরা, তাই না? আর কি হতে পারে? এখানে লেখা আছে বিভিন্ন রকমের পরীক্ষাগারের ব্যবহৃত পাত্র ব্যবহার করতে ইউজ করা হয়। ঠিক আছে, ঘরের ছাউনি, সিট, যা ইচ্ছা তাই প্লাস্টিক দিয়ে এভরিথিং সবই করা। চেয়ার গুলো দেখছি আমাদের প্লাস্টিকের তৈরি করা আছে। সো এগুলো দিয়ে সব রকমের জিনিস তৈরি করা হয়। ক্লিয়ার? ক্লিয়ার হলো পলিথিন? পলিথিন কি সবাইকে বোঝাতে পেরেছি আমি? বলবে। পলিথিনের পর যদি আমরা দেখি, তাহলে পলিথিনের পর হবে টেফলন, আর তার সঙ্গে পড়বো পলিভিনাইল ক্লোরাইড। টেফলনটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, টেফলন যদি দেখো, আমাদের কাছে একটা বিশেষ পদার্থ আছে, ধরো CF ডাবল বন্ড CF, এটার ইউপ্যাক নাম কি হবে? তাহলে এটার নাম হবে, ভেরি গুড, ঠিকই বলেছে, 1,1,2,2 কি হবে? টেট্রা, নাকি? টেট্রার পর কি লিখবো স্যার?
ফ্লুওরো, তারপর কি লিখবো স্যার? ইথিন লিখবো। কেন ইথিন লিখবো? কটা বন্ড আছে? দুটো বন্ড থাকলে কি হয়? ইন। তাহলে 1,1,2,2 টেট্রাফ্লুরো ইথিন। আচ্ছা, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারবো? CF2 ডাবল বন্ড CF2, হ্যাঁ না বল? পারবো না? পারবো না? এইটার নাম হচ্ছে টেট্রাফ্লুরো ইথিন বা 1,1,2,2 টেট্রাফ্লুরো ইথিন। কি হলো সায়ন, কিছু বলবে? তাহলে এটা হলো, বোঝাতে পারলাম একদম। এবার তুমি এটাকেই নাও না, তো ধরো CF2 ডাবল বন্ড CF2 ছিল আমার কাছে আছে, যেমন করে কি ছিল? ইথিন ছিল, মনে পড়ছে একটু আগে। এবার একেও সেরকম ভাবে এই কন্ডিশন অ্যাপ্লাই করলাম আমরা, এবং দেখা যাচ্ছে এখানে যদি n খানা CF2 ডাবল বন্ড CF2 হতো, এই একটা বন্ড কি হতো বলতো? খুলে যেত, হ্যাঁ না বল? একটা বন্ড খুলে যেত, এবং আমাদের কি হতো বলতো? বন্ড CF2 বন্ড এবং কত হয়ে যেত স্যার? n। তাহলে এটার নাম ছিল স্যার টেট্রাফ্লুরো ইথিন, হ্যাঁ না বলো? এটার নাম কি ছিল স্যার? ইংলিশে লিখলাম টেট্রাফ্লুরো ইথিন, এটার নাম ছিল। আর এটার নাম কি হবে স্যার? পলি টেট্রাফ্লুরো ইথিন, হ্যাঁ না বল? এটার নাম কি লিখবি? পলি টেট্রাফ্লুরো ইথিন। এটাকেই আমরা কি বলি বলতো? PTFE নাকি রে? পলি টেট্রাফ্লুরো ইথিন। এবার এত বড় নাম উচ্চারণ করা খুব মুশকিল হয়ে যায়। কাউকে যদি বলা হয় পলি টেট্রাফ্লুরো ইথিলিন দাও, তো অনেকে উচ্চারণ করতে পারবে না। আমাদের ক্লাসে এখনই আছে, উচ্চারণ করতে পারবে না অনেকে। সেই জন্য এটাকে আমরা শর্টে বলি কি বলতো? টেফলন। দেখ, টেফলন ইউজ করা অনেক সহজ হয়ে গেল, তাই এটার একটা নাম বিশেষ দেওয়া হলো টেফলন। এই টেফলনটা নিয়ে আমি আলোচনা করছি। তাহলে টেফলন কি হলো স্যার? না তো এরকম ছোট ছোট টেট্রাফ্লুরো ইথিন গুলো পরপর যুক্ত হয়ে একটা বিশাল লম্বা পলি টেট্রাফ্লুরো ইথিন তৈরি করছে, এটাকেই আমরা বলছি কি স্যার? টেফলন। তাহলে টেফলনের যদি মনোমার বলে, মনোমারের নাম কি হবে স্যার? টেট্রাফ্লুরো ইথিন। বা তুমি এটাও লিখতে পারো, কি হবে? 1,1,2,2 টেট্রাফ্লুরো ইথিন। তাহলে 1,1,2,2 টেট্রাফ্লুরো ইথিন। ক্লিয়ার হচ্ছে? তাহলে 1,1,2,2 টেট্রাফ্লুরো ইথিন, বা আমরা এখানে দেখতে পারবো টেট্রাফ্লুরো ইথিন। এটা হচ্ছে কি পলিমার হওয়ার পর পলিটেট্রাফ্লুরো ইথিন তৈরি করতে কাজে লাগে। তাহলে স্যার এর ব্যবহার কি হতে পারে? তাহলে এর সব থেকে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ননস্টিক বাসনপত্র কোটিং তৈরি করতে। ঠিক আছে, এখানে কোথাও থাকবে দেখবে, হয়তো না থাকলেও লিখে রাখবে, রান্নার বাসনপত্রে আস্তরণ, এই যে জায়গাটা আছে। ঠিক আছে, তো নন স্টিক বাসন, আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু, হ্যাঁ, নন স্টিক বাসনপত্রের যে কোটিং হয়, এটাই কিন্তু আসবে পরীক্ষায়। নন স্টিক বাসনপত্রের যে কোটিং হয়, সেই কোটিংটা দেখবে কালো রঙের কোটিং হয়, ওই কোটিংটা দিতে আমরা টেফলন ব্যবহার করি। এখন এই ননস্টিক বাসনপত্র যখন মার্কেটে ওঠে, তখন এটাকে খুব ভালোভাবে প্রচার করা হয়েছিল যে দেখো, ননস্টিক বাসনপত্রে তেল কম দাও, তাহলেও সুন্দর অমলেট হয়ে যাবে। মনে করে দেখো সেই সিচুয়েশন গুলো, আমরাও বাড়িতে কিনেছিলাম। অনেস্টলি যখন এটা তৈরি হয় বা যখন মার্কেটে এটা খুব বিশালভাবে প্রচারিত হয়, তখন আমি অনেক ছোট এবং আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো তখন ছিল না। সেজন্য আমাদের এটা ড্রিম ছিল যে আমরা কোনোদিন একদিন এরকম বাসনপত্রে কিনবো বা ব্যবহার করব। তো অবভিয়াসলি আস্তে আস্তে দিন হলো, কিনলাম, ইউজ করলাম কয়েক বছর পর। কিন্তু আজকে কয়েক বছর ধরে রিসার্চটা পাওয়া যাচ্ছে যে আমরা যখন এই টেফলনটাকে রান্নার পাত্রে ইউজ করছি, তখন যখন গরম করছি, তাহলে এই টেফলনের ছোট ছোট পার্টিকেল খাবারের সঙ্গে মিশে যাচ্ছে, আমরা সেটা চোখে বুঝতে পারছি না। এবার এই টেফলন গুলো খাবারের সাথে যদি মিশে যায়, মিশে গিয়ে আমাদের পেটে যায়, তখন এগুলো হচ্ছে কি কার্সিনোজেনিক এলিমেন্ট, যারা কিনা ক্যান্সার তৈরি করতে পারে, এই রকম হিসেবে ট্রিট করছে আমাদের দেহ। এবং এরা কি করছে? প্রোটো অঙ্কোজিনকে অঙ্কোজিনে রূপান্তরিত করছে, যারা ক্যান্সার সেল তৈরি করে। এবার তাহলে পরে এরা কি যদি ক্যান্সার তৈরি করতে পারে, তাহলে এগুলো খাবার ইউজ করা উচিত নয়। সেই জন্য এখন বর্তমানে বলছে যে টেফলন দিয়ে কোনো রকমের খাবার ইউজ করা যাবে না, বা এমন কোটিং যেটা বাসনপত্রে টেফলন দেওয়া আছে, সেই বাসনপত্র দিয়ে রান্না করা খাবার তোমরা খাবে না। যদি কারোর বাড়িতে এই টেফলন জাতীয় পদার্থ থাকে, ইমিডিয়েটলি বন্ধ রাখবে, ইউজ করো না। এর থেকে ভালো অ্যালুমিনিয়াম বা স্টিল, এগুলো সব থেকে ভালো। দেখো, দিন দিন টেকনোলজি উন্নত হচ্ছে, অবভিয়াসলি টেকনোলজি তো উন্নত হচ্ছে, কিন্তু আজকে যেটা ভালো, কাল যে সেটা খারাপ হবে না তার কোনো মানে নাই। তাই যেগুলো আদিম কাল থেকে চলে আসছে, আমাদের সিন্ধু সভ্যতার কথা থেকে ভাবো, যেমন মাটির পাত্রে রান্না, দ্যাট ওয়াজ দ্য ফ্যান্টাস্টিক থিং। কারণ আমাদের দেহ, আমরা যদি মানে শাস্ত্র পড়ি, তাহলে দেখবো আমরাও দেহ পঞ্চভূত দিয়ে তৈরি, তার মধ্যে একটা অংশ হচ্ছে মাটি। তো অবভিয়াসলি আমাদের দেহের একটা অংশ কি বলে? মাটি, তারপরে আগুন, তারপর কি হয়? বায়ু, এরকম করে আছে তো, জানো তো? তো এরকম ভাবে মাটির পাত্রে রান্না খাবার ইজ দ্য বেস্ট, কারণ আমার দেহ এরকম ভাবেই মাটি থেকেই তৈরি হয়েছে, আমরা এরকম ভাবি। মানে তৈরি হয়েছে মানে ইন দ্য সেন্স এরকম, যেহেতু পরিবেশের। কিন্তু টেফলন তো পরিবেশ কোনদিন ছিল না, ভগবান টেফলন তোমাকে বানিয়ে দেয়নি পরিবেশে যে না আমি টেফলন দিলাম, যাও এখান থেকে নাও। নো 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 নো, এটা মনুষ্য নির্মিত হওয়ার জন্য এখানে সমস্যা। তাহলে মানুষ যারা ইনভেন্ট করছে, তার ক্ষতি কোনো না কোনো দিক দিয়ে তার আছে।
তাই না? যেমন রিসেন্টলি অ্যাপেল আইফোন 17 লঞ্চ করলো, ঠিক আছে, অনেকে স্ট্যাটাস দেখলাম দিয়েছে, বিশাল একটা ব্যাপার, অনেকে লাইনেও লেগে গেছে যে কি এমন ফোন জানি না বাবা, যে অনেস্টলি স্পিকিং ফোন কেনার জন্য এত ক্রেজ, ইএমআই দিয়ে কিডনি বেচে ফোন কিনতে যাচ্ছিস ভাই, প্লিজ ইয়ার, 1,20,000 টাকা 30,000 টাকা দিয়ে একটা ফোন কিনবি, কেন? ইমাজিন সেই একই জিনিস কাজ করবে 20,000 টাকার ফোন। আরে ভাই তোর পকেটে টাকা আছে না, ঠিক আছে স্যার, আপনিও তো এত বড় ডিসপ্লে কিনেছেন, এটা তো আমি পারপাস ইউজ করার জন্য কিনেছি, আমার কোনো দরকার ছিল না এত বড় ডিসপ্লে কেনার, আমার এ ছিল, কিন্তু আমার 11-12 ক্লাস করাতে খুব প্রবলেম হচ্ছিল, 11-12 ইন দ্য সেন্স 11-12 সব কোশ্চেন এমসিকিউ হওয়ার কারণে আমার এমসিকিউ বোর্ডে টুকে করানো খুব মুশকিল হচ্ছিল, সেই জন্য আমার নেওয়া, না তো 9-10 পড়াতে গেলে এগুলোর কোনো দরকার পড়ে না। এবার যখন পেয়ে গেছি তখন ভাই পড়াই না, কি আছে, অসুবিধা নাই তো, ঠিক আছে। সো বেসিক্যালি পিপিটি করে পড়ানো যায়, সহজ হয়ে যায়, অবভিয়াসলি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, তোমাদের আগের থেকে অনেক বেটার, আই হোপ লাগবে, জানি না নাও লাগতে পারে, সেটা আলাদা কথা, পার্সোনাল টু পার্সন ভ্যারি করে সেটা, ঠিক আছে। আমার যেমন কোনোদিনই ডিজিটাল বোর্ড পছন্দ নয়, আমার অলওয়েজ চক বোর্ড পছন্দ, কারণ আমি ছোটবেলা থেকে চক বোর্ডে পড়ে এসেছি, তো আমার ভালো লাগে, তো সেটা পার্সন টু পার্সন। তো সেই ফোন আমি আজকে দেখলাম ক্রেজ কি ভাই, লাইন লেগে আছে, ঠিক আছে। তো বেসিক্যালি একটা ফোন কেনার জন্য এত পাগল মানুষ, আরে ভাই তার থেকে জায়গা জমি কিন, দুদিন পর দাম বাড়বে, ফোনের দাম বাড়বে, 1,20,000 টাকার ফোন পরের দিন বেচতে গেলে তো 80,000 টাকা দেবে, 40,000 টাকা ইনস্ট্যান্টলি লস, তাই না? আমি এই ফোনটা স্যামসাং এর কিনলাম ধরো 50,000 টাকা, দুদিন পরের দাম 50,000 টাকা কেউ দেবে? হারগিজ কেউ দিয়ে দেখাক দেখি, কোনোদিন দেবে না, তো দাম তো কমবে। কেউ একটা স্টুডেন্ট আমাকে বলছিল স্যার রোলেক্স এর ঘড়ি কিনেন, রোলেক্স এর ঘড়ি, ঠিক আছে, অবভিয়াসলি কিনে লাভটা কি, ওটার দাম বাড়বে। তো আমাকে একটা কথা বল, রোলেক্স এর ঘড়ি কিনবো তার দাম বাড়বে, সিরিয়াসলি? তাহলে আমি জামার দাম বেড়ে গেল নাকি দুদিন পড়লাম বলে? আনলেস আমি শাহরুখ খান বা অন্য কেউ হয়। সো বেসিক্যালি একটা জিনিসের দাম কোনদিন বাড়বে না। সো অ্যাকচুয়ালি মানি কোথায় ইনভেস্ট করতে হবে সেটা তো ভাবো একবার রে ভাই, তাই না? এক সময় তোদের বয়সে আমারও খুব ক্রেজ ছিল, অ্যাপেলের এই জিনিস ইউজ করবো, এই করবো, আমি অ্যাপেলের সব প্রোডাক্টও কিনলাম, ইউজ করে দেখলাম ঘন্টা বেকার, ভাগ। তো আমি সবকে বাদ দিয়ে দিলাম, অ্যাপেলের যা ছিল ধরে বেঁচে দিলাম, ভাগ, যা যা পাবো ওইটুকুই লাভ, 2 বছর পর ওইটুকুও দাম পাবে না কেউ, তাই না? সো বেসিক্যালি তোমাদের একটা বলছি, এই জেনারেশনের একটাই দোষ, যে কি হাইপ, হাইপ মানে লোক দেখানি, আমি দেখাবো, চলো ইনস্টাগ্রামে আইফোনের পেছনে ছবি তুলবো, প্লিজ यार এইগুলো থেকে বিরত থাকো, হ্যাঁ, এগুলো থেকে বিরত থাকো, আনলেস যতদিন না পকেটে এতটা মানি আছে যে ঠিক আছে যে আমি এটা কিনতে গেলে ভাববো না, সেদিন কেন? তোমার কাছে মান্থলি ইনকাম 2 লাখ টাকা, তোমার এক মাসে 1 লাখ টাকার একটা ফোন কিনলে গায়ে লাগবে না যে ঠিক আছে আমার অলরেডি 50 লাখ ব্যাংকে পড়ে আছে, নাও ইউ ক্যান এনজয়। কিন্তু ইএমআই দিয়ে ফোন কিনছো, সিরিয়াসলি यार প্লিজ ইএমআই দিয়ে কেনো না, ঠিক আছে। ওকে চলো ব্যাক টু আওয়ার ক্লাসেস, বলবে স্যার লেকচার দিচ্ছে। তো টেফলনের গল্পটা বলতে পারলাম কি জিনিস। সো টেফলন কোটেড যদি কোনো জিনিসপত্র বাসনপত্র থাকে, প্লিজ ডু নট ইউজ, টেফলন একদম বাদ দেবে, ঠিক আছে। এরকমই আরো একটা পদার্থ হচ্ছে, মিটিয়ে দিলাম, আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। এরকমই আরো একটা পদার্থ হচ্ছে, দ্যাট ইজ কল্ড ভিনাইল ক্লোরাইড, এরকমই আর একটা পদার্থ নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এখন যদি ভিনাইল ক্লোরাইডের সংকেতটা তুমি দেখতে চাও, তাহলে যদি ভিনাইল ক্লোরাইডের সংকেতটা তুমি দেখতে চাও, ভিনাইল ক্লোরাইড কি হয়, CH2 ডাবল বন্ড CHCl, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। সো CH2 ডাবল বন্ড CHCl দেখতে পাচ্ছ, এটার ইউপ্যাক নাম কি হবে কেউ বলতে পারবে? ইউপ্যাক নাম, এর নাম হচ্ছে 1 ক্লোরো, নাকি রে, দেখ 1 ক্লোরো ইথিন, হ্যাঁ না বল, 1 ক্লোরো ইথিন। তো একে আমরা নর্মালি বলছি কি স্যার, ভিনাইল ক্লোরাইড, এটার নাম কি বলছি আমরা, ভিনাইল ক্লোরাইড, এটার নাম বলছি আমরা ভিনাইল ক্লোরাইড। এবার এই ভিনাইল ক্লোরাইড কেও যদি আমরা সেরকম ট্রিটমেন্ট করি, এই CH2 ডাবল বন্ড CHCl একে যদি সেরকম ট্রিট করা যায়, তাহলে n খানা CH2 ডাবল বন্ড CHCl, তাহলে এই মাঝের বন্ডটা কি হবে বলতো, আবার ভেঙে যাবে, দিয়ে কি হবে বলতো স্যার, CH2 সিঙ্গেল বন্ড CHCl, কিন্তু এখানে একটা হাত এখানে একটা হাত তৈরি হবে, হ্যাঁ না বল, কেন এই বন্ডটা ভেঙে গেল বলে এই একটা হাত পেলো, এই একটা হাত পেলো, এবং n খানা ছিল বলে স্যার এটাও স্যার পলিভিনাইল ক্লোরাইড হয়ে গেল, হ্যাঁ না বল। তাহলে এটার নাম কি ছিল স্যার, এটার নাম ছিল স্যার ভিনাইল ক্লোরাইড, এটার নাম ছিল স্যার ভিনাইল ক্লোরাইড, এটার নাম হয়ে গেল পলিভিনাইল ক্লোরাইড, কি নাম বলবো, PVC। এই জন্য তোরা যে বটলগুলো ইউজ করিস সেগুলো ম্যাক্সিমামই সব পিভিসি দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে পিভিসি দিয়ে তৈরি বটল, ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি দিয়ে তোরা যে বাথরুমের পাইপ টাইপ ইউজ করিস সেগুলো সব পাইপ, ওগুলো সব পিভিসি দিয়ে তৈরি হয়, ওগুলো কিন্তু প্লাস্টিক নয়, এগুলো পিভিসি দিয়ে তৈরি হয়। আলটিমেটলি সবই হচ্ছে পলিমার। যেমন এই বোতল দিয়ে জল খাওয়ার খারাপ দিক কি আর ভালো দিক কি, ভালো দিক যে তুমি খাও ফেলে দাও, খারাপ দিক কি বলছে, এই জলের বোতল যদি অনেকক্ষণ থাকে
বা একে যদি ডাইরেক্ট হিটে এক্সপোজ করা হয় তাহলে এখান থেকে কিছু মাইক্রো পার্টিকলস বেরিয়ে যাচ্ছে এবং সেগুলো জলে মিশে যাচ্ছে এবং সেগুলোই তুমি খাচ্ছ। সো এর ফলে কি হচ্ছে, আমাদের বিভিন্ন রকমের মিউটেশন বা এগুলোকে ত্বরান্বিত করছে। সো স্টাডি তাই বলছে। সেজন্য প্লাস্টিকের বোতলে জল খাওয়া ভালো না, বা প্লাস্টিকের বোতলে যে জলটা খেলে সেই প্লাস্টিকটাকে আবার ক্রাশ করে দেয়, এটাকে আবার রিসাইকেল করুক, তবে সেটা বেটার হবে, আনলেস হবে না। তো অ্যাকচুয়ালি আমরা যে বলছি পিভিসি বা টেফলন বা আমরা যা বলছি এগুলোর অ্যাকচুয়ালি ব্যবহার ভালো আছে, কিন্তু তার খারাপ দিকও অনেক আছে। যেমন পলিফিনাইল ক্লোরাইড একটা ব্যবহার হতে পারে কি স্যার, প্লাস্টিক তৈরি হওয়া ছাড়াও আমরা বলতে পারি যে আমাদের যে রেনকোট কিন্তু পিভিসি দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো এগুলো তো ভালো ইউজ, কিছু করতে পারবো না, কারণ জল থেকে আটকাতে গেলে পিভিসি বা প্লাস্টিক ছাড়া আমাকে কি আটকাবে। আবার এর খারাপ দিক কি হচ্ছে, যে এই প্লাস্টিক গুলো যেগুলো আমরা তৈরি করে ফেলছি পলিথিন বা এগুলো প্রকৃতিতে মিশবে না, মিশলেও তার আয়ু অনেক। তুমি ভাবতে পারো যে একটা প্লাস্টিক যদি বোতলকে ফেলে দাও তা প্রায় আয়ু 500 থেকে 10,000 বছর। 500 বছর, ক্যান ইউ ইমাজিন দিস? তোমার 10টা জেনারেশন চলে আসবে, 500 বছর, মানে সেই বোতলটাকে তুমি ফেলে দিলে তুমি বলতে পারবে এই বোতলটা আমার দাদুর 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 ছিল, এরকম ভাবে, তাই না? সো বেসিক্যালি সেই প্লাস্টিকটা প্রকৃতিতে না মিশলে প্লাস্টিকের স্তূপ তৈরি হয়ে যাবে। প্লাস্টিকের যদি এরকম ভাবে স্তূপ তৈরি হয়ে যায় তাহলে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা আমাদেরই হবে, কারণ চারিদিকে শুধু প্লাস্টিকই খুঁজে পাবো, চারিদিকে শুধু প্লাস্টিকই খুঁজে পাবো। ক্লিয়ার হয়েছে? সো বেসিক্যালি আমরা যদি দেখি এক্ষেত্রে, তাহলে পরে কিন্তু এই প্লাস্টিক গুলো আমাদের ক্ষতি করছে। প্লাস্টিককে তুমি যে ফেলে দিবা, নষ্ট হয়ে গেল, মাটিতে পুঁতে দিলাম, কিচ্ছু হবে না। একটা কটন শার্ট যত তাড়াতাড়ি নষ্ট হবে, একটা প্লাস্টিক তত, মানে একটা তোমাদের এই পলিমার দিয়ে তৈরি শার্ট নষ্ট হবে না। সেই জন্য দেখবে তাঁতের শাড়ি মা ইউজ করে, হয়তো তাঁতের শাড়ি দেখবে ইউজ করার পর দুদিন পরেই কেমন জানি নেতিয়ে যায়, তার উপর অনেক পরিচর্যা করতে হয়। কিন্তু একটা সিল্কের শাড়ি দেখবে যেমন ছিল সেই রকমই আছে 5 বছর পরও। তার মানে দুটোর মধ্যে পার্থক্য কি? একটা পরিবেশের সাথে মিশছে না, একটা পরিবেশের সাথে অটোমেটিকলি মিশছে, নষ্ট হয়ে যাচ্ছে। তা স্যার যেটা নষ্ট হবে সেটা নেবো না, আর ঠিক আছে যেটা নষ্ট হবে রেখে দিবি, কিন্তু ওটা রেখে দিয়ে করবি, তুই তো মরবি একদিন। তাহলে এমন জিনিস ইউজ করো সেটাও যেন একটা টাইম পর নষ্ট হয়, নাহলে তো ওটা প্রকৃতিতে থেকে যাবে চিরকাল। আর প্রকৃতিতে থেকে গেলে কি হবে, ওটা একটা বোঝা রূপে দাঁড়িয়ে যাবে, একটা বোঝা রূপে দাঁড়িয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিতে পারি আমরা, ঠিক আছে? একটা উদাহরণ নিচ্ছি, যে ধরো আমি রিসেন্টলি একটা পড়াশোনা করলাম, যে ধরো আমাদের কথা মনে বলছি, যে কোনো একটা জায়গায় ধরো আমাদের এরকম আফ্রিকা আছে কোনো এক জায়গায়, ঠিক আছে? আফ্রিকা মহাদেশ আছে। এবার আফ্রিকা মহাদেশে এরকম বিভিন্ন রকমের নদী আছে, বিভিন্ন নদী আছে, নদীগুলো থেকে প্রচুর পরিমাণ প্লাস্টিক সমুদ্রে গিয়ে পড়ছে। আবার অনেক সময় কি হয়, জাহাজে করে গিয়ে প্লাস্টিক ফেলা হয় সমুদ্রে। এরকমই ধরো কোনো এক জায়গায়, এরকম কোনো এক জায়গায় এশিয়া আছে, এটা ভারত ভাবতে পারো, এশিয়া বা এরকম ভারত অবভিয়াসলি, ঠিক আছে? ভারত মানেই তো এশিয়া অবভিয়াসলি, ঠিক আছে? তো এশিয়া আমরা মোটামুটি ভারত এরকম ভাবতে পারি, এখানে আছে। এবার এর মাঝে তো বিশাল মহাসাগর আছে, নিচের দিকে ভারত মহাসাগর আছে, এরকম ভাবতে পারো, বিশাল বড় মহাসাগর আছে। এবার এই যে আমরা প্লাস্টিক গুলোকে ড্রেন করছি, প্লাস্টিক গুলো পড়ছে, এই প্লাস্টিক গুলো ইতস্তত মহাসমুদ্রে ছড়িয়ে পড়া উচিত ছিল যেখানে সেখানে, কিন্তু দেখা গেছে না। এই প্লাস্টিক বোতল বা প্লাস্টিক যাই হোক, এগুলো দেখা যাচ্ছে যে মহাসমুদ্রের মধ্যে একটা গোল জায়গায় এরকম অবস্থান করছে, এবং এই পুরো গোল অংশটা কয়েক হাজার বা কয়েক লক্ষ বর্গ কিলোমিটার, মানে ভারতের আয়তনের মতো প্লাস্টিক এরকম ছড়িয়ে আছে সমুদ্রের মধ্যে। তাহলে এরকম গোল হলো কেন? তার রিজনটা বলছে কি, যে ভারতের বিভিন্ন রকমের বায়ু, যেমন বায়ুমণ্ডল ঘুরছে, পৃথিবী ঘুরছে, তার ফলে এগুলো এক জায়গায় সেন্টারে হয়ে যাচ্ছে। আবার ওশিয়ান কারেন্ট বা মহাসমুদ্রের যে স্রোত আছে সেই স্রোতের কারণে হচ্ছে। এবার তুমি ভাবো যে প্লাস্টিকের এরকম একটা রিজিয়ন যেটা কিনা ভারতের মতো বড়, তো এরকম দেখা গেছে মহাবিশ্বের মধ্যে যে সমস্ত সমুদ্র আছে সেখানে এইরকম 6খানা জায়গা পাওয়া গেছে যেখানে প্লাস্টিক একত্রিত হয়ে গেছে। এবার এই প্লাস্টিক গুলো একত্রিত হয়ে যাওয়ার পর এই প্লাস্টিক গুলোকে যে নিয়ে আসবো, রাখার জায়গা কই? রাখার জায়গা আছে কারোর কাছে? নাই। তাহলে আস্তে আস্তে এখানে আরো প্লাস্টিক জমবে, প্লাস্টিক জমতে 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 এই জায়গাটা একটা বড় দ্বীপের মতো সৃষ্টি হবে, যেটা প্লাস্টিক। তো বলে স্যার ভালোই তো, এখানে একটা নতুন মহাদেশ পাবো। তুমি এটা ভাবো যে এখানকার বায়োডাইভার্সিটি তো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই প্লাস্টিকের নিচে কোনো রকমের ফাইটোপ্ল্যাঙ্কটনস থাকতে পারবে না, জু প্ল্যাঙ্কটনস থাকবে না, কোনো রকমের কোনো মাছ থাকতে পারবে না। তাহলে এই পুরো জায়গাটা আমার নিষিদ্ধ হয়ে গেল। তাহলে মাছগুলো এবার এখানে আসবে, ভালো স্যার মাছগুলোকে ধরে ধরে খাবো না। সো বেসিক্যালি এইভাবে বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে। সো যতটা পারবো প্লাস্টিককে কম ইউজ করব তত ভালো, তাই না? সেই জন্য এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমেরই যে তিমি মাছগুলো সমুদ্রের তটে এসে মারা যাচ্ছে। কেন? যদি পেট কেটে দেখা যাচ্ছে টনের টন প্লাস্টিক তার ভেতরে ঢোকানো আছে। কারণ কি, তিমি তো আর বুঝছে না, ও হাঁ করছে, এরকম করে যাচ্ছে, প্লাস্টিক যা আছে ওর পেটে ঢুকে যাচ্ছে।
আর প্লাস্টিক কেউ হজম করতে পারছে না। সেই কারণে আস্তে আস্তে এই বায়োডাইভার্সিটি গুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, বা আমাদের এই জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। সমুদ্রের ক্ষেত্রেও তাই হচ্ছে। সমুদ্র আমাদের বায়ুমণ্ডলের ম্যাক্সিমাম কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে। যদি সমুদ্রের মধ্যে থাকা ফাইটোপ্ল্যাঙ্কটনস নষ্ট হয়ে যায়, তুই অক্সিজেনের অভাবে আগে মরবি। তো বলি স্যার অ্যামাজন আছে, আমরা আগে ভাবতাম যে অ্যামাজন পৃথিবীতে ম্যাক্সিমাম অক্সিজেন দেয়, অ্যামাজনের জঙ্গল, কিন্তু দেখা গেছে মহাসমুদ্রে যে অ্যালগি আছে, শৈবাল, ফাইটোপ্ল্যাঙ্কটনস, তারা সব থেকে বেশি পরিমাণে অক্সিজেন দেয় এবং তারা সব থেকে বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে। যদি ওই অ্যালগি না থাকে তাহলে পরে আমরা পারবো না, সার্ভাইভ করতে পারবো না। ক্লিয়ার হয়েছে? তো প্লাস্টিক যতটা পারবে কম ইউজ করো, দ্যাট ইজ কল্ড, যেটাই বেটার। প্লাস্টিককে আমরা দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, একটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক কাকে বলা হয় না, তো যে প্লাস্টিককে একবার তাপ দিলে সেটা নরম হবে, কিন্তু তাপ টেনে নিলে আবার শক্ত হবে, কিন্তু আবার তাপ দিলে কি হবে, নরম হবে। মানে পর্যায়ক্রমিক ভাবে, ধরো এটা একটা প্লাস্টিক, একে তাপ দিলাম কি হলো, নরম হলো, আবার তাপ টেনে নিলাম কি হয়ে গেল, শক্ত হয়ে গেল, আবার তাপ দিলাম কি হলো, নরম হলো, আবার তাপ টেনে নিলাম শক্ত। কারণ পর্যায়ক্রমিক ভাবে এটা করতে পারি, যতবার ইচ্ছা তাপ দাও নরম হবে, যতবার তাপ টেনে নাও শক্ত হয়ে যাবে। এই রকম প্লাস্টিককে তুমি বলবে থার্মোপ্লাস্টিক। এরকম প্লাস্টিককে তুমি কি বলবে, থার্মোপ্লাস্টিক। মানে এটাকে বারবার তুমি কি করতে পারবে, ইউজ করতে পারবে। তাহলে এর বৈশিষ্ট্যগুলোকে পড়তে পারো, যে এগুলোকে পুনরায় ব্যবহার করা যায় এবং আকার আকৃতি পরিবর্তন করা যেতে পারে। সাধারণত তাদের আণবিক ওজন অনেক বেশি হয়ে থাকে, সো আমাদের নোটস এগুলো দেওয়া আছে। অনেকের বইয়ে দেখবে এটা নেই এরকম ভাবে ডিটেলস, সো আমি তোমাদের নোটসে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে একটু পয়েন্ট আউট করে নেবে থার্মোপ্লাস্টিক এর বৈশিষ্ট্য কি কি হতে পারে। দেখবে থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য ছাড়াও আমি নোটসে দিয়ে রেখেছি থার্মোপ্লাস্টিকের ব্যবহার। কিন্তু আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন যতদূর আসতে পারে যে থার্মোপ্লাস্টিক কাকে বলে আর এর বৈশিষ্ট্য লেখো, এই কোশ্চেনটুকু আমাদের আসবে, ব্যবহারটুকু আমরা পড়ে নেবো কি কি কাজে লাগে। ক্লিয়ার? এরপর একটা কি পড়বো তাহলে, এরপর একটা পড়বো আমরা থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলা হয়, যে প্লাস্টিক একবার তাপ দিলে নরম হয়, এবার তাপ টেনে নিলে কি হয়ে গেল, শক্ত হয়ে গেল, কিন্তু আবার যদি তাপ দাও আর নরম হবে না। মানে কি হলো, ভালো করে বোঝো, এটা একটা থার্মোপ্লাস্টিক, এটা একটা থার্মোসেটিং প্লাস্টিক। এবার তাপ দিলাম কি হলো, স্যার এটা নরম হয়ে গেল, কিন্তু আবার তাপ টেনে নিলে কি হয়ে যাবে, শক্ত, কিন্তু আর ওকে যতই তাপ দাও ও নরম হবে না। এই রকম একটা প্লাস্টিককে আমরা কি বলছি, থার্মোসেটিং। স্যার পার্থক্যটা কি করে বুঝবো, দেখো নামের মধ্যে কি আছে বলো তো, সেটিং। সেটিং মানে সেট হয়ে গেছে, মানে একবার তাপ দেওয়ার পর ওর আকার আকৃতি এমন ভাবে সেট হয়ে গেছে, তাকে আর তুমি চেঞ্জ করতে পারবে না। সেই জন্য এর নাম হচ্ছে থার্মোসেটিং বা থার্মোসেট প্লাস্টিক, সেট হয়ে গেছে। তো থার্মোসেটিং প্লাস্টিক একবার ইউজ করার পর আর তাকে তুমি নরম করতে পারবে না। তাহলে বৈশিষ্ট্য কি হচ্ছে, যেহেতু উত্তপ্ত হলে এগুলো তাদের স্থিতিস্থাপকতা হারায়, তাই সাধারণত ভঙ্গুর হয়ে যায়। দেখবে অনেক সময় চেয়ার বা বেঞ্চ এমন ভাবে প্লাস্টিক দিয়ে তৈরি হয়, সেই জায়গাটায় তাপ পড়লে পরে শক্ত হয়ে যায়, যেরকম বাড়ি মারলে সেটা ফট করে ভেঙে যায়। কিন্তু যেগুলো থার্মোপ্লাস্টিক সেগুলো হবে না, সেই জন্য থার্মোপ্লাস্টিককে বারবার ইউজ করা যেতে পারে, রিসাইকেল করা যেতে পারে। ঠিক আছে, যেমন অ্যাপেলেরই ফোনে দেখলাম যে দেওয়া আছে, লেখা আছে সেখানে যে আমরা অ্যাপেল ফোনটা বানিয়েছি 30% রিসাইকেল থিং থেকে, মানে রিসাইকেল জিনিসপত্রগুলো যেন আবার পুনরায় পায়। ঠিক আছে, তার মানে এটা এখানে হাইলাইট করছে কোম্পানি কি, অ্যাপেল বলে নয়, আরো অনেক কোম্পানি আছে তার পদচিহ্নে চলছে অ্যাকচুয়ালি। এই হাইলাইট কি করছে, যে আমরা পরিবেশকে কত ভালোবাসি, দেখো যে আমরা রিসাইকেল থিংকে ইউজ করছি। তার ফলে এর একটা ড্রাস্টিক এবং যুগান্তকারী মানে পদক্ষেপ হচ্ছে চার্জার বাদ দিয়ে দেওয়া ফোন থেকে। মানে 1 লাখ টাকার ফোন কেন, চার্জার তুমি নিজে কিনে নাও। ঠিক আছে, যুগান্তরী মানে আবিষ্কার বলো না, থিঙ্কিং লেভেল কি। মানে অ্যাপেল কি করে বলতো, অ্যাপেল বা এরকম টাইপের কোম্পানিগুলো প্রবলেম ক্রিয়েট করে দিয়ে প্রবলেম সলভ দেয়, ক্রিয়েট করে দিলাম, তাই না? যেমন আমি এখন যদি ল্যাপটপ কিনি, আমার ল্যাপটপে কি দিচ্ছে, শুধু টাইপ সি পোর্ট, আর কিছু দিচ্ছে না। আজ থেকে 5 বছর আগে ল্যাপটপে HDMI কেবল সব দিত, তুই তুললি কেন? কারণ কি না, স্লিম করব। ঠিক আছে, অবভিয়াসলি স্লিমের কিরা তো আমার মধ্যেও আছে। আমার যে ল্যাপটপটা দেখো, এটা প্রচুর দাম, আমি স্লিম মানে এটা 700 গ্রাম ওজনের ল্যাপটপ, মানে বুঝতে পারছো, আমি এটা একটা ট্যাব হিসেবে ইউজ করি, না এত কম দাম, কিন্তু দাম তো অনেক, প্রচুর দাম এটা, কারণ এটা হ্যান্ডি লাগে আমার, আমি গেম খেলি না, কিছু করি না। ঠিক আছে, সো বেসিক্যালি তার কিরা যার আছে তার দরকার, এবার এটা দাম করো না রে ভাই, আমার দরকার বলে তো আমি কিনলাম, আমার দরকার বলে আমি কিনলাম। এবার যার দরকার নাই, তাহলে তাকে তো সেই জিনিসগুলো প্রোভাইড করতে হবে তোমাকে, না সবার তো এই নিডটা নয়, তাই না? সো বেসিক্যালি সবার জন্য সেরকম ফোন নয়, একটা ফোন কিনলাম বলে সবার জন্যই যে না এটা ও কিনতে বলে আমিও কিনতে হবে না। আমার নিড কত দূর, আমার নিড এইটুকু এইটুকু এইটুকু, আমার নিড এইটুকু হলে কমপ্লিট হয়ে যাবে, বাস। ঠিক আছে, ভেরি গুড, ওকে। সেই রকম এই 30% চার্জার বন্ধ করে দিল, দিয়ে কি বললো যে চার্জার দিলে পরে প্লাস্টিক বেশি ইউজ হচ্ছে, কার্বন এমিশন আমরা কমাতে চাই। আবে তো 5,000 টাকা থেকে আবার চার্জার বিক্রি করছিস না তুই, মানে বক্তব্য শোন, ও বলছে চার্জার আমরা দেব না যাতে করে কার্বন এমিশন কমায়। আবার ও কি করছে, বলছে পরে তুমি 5,000 টাকা দিয়ে একটা চার্জার কিনতে পারো। আরে আজব লেভেলের ভাই,
মানে এটা কি লজিক? মানে ওদের বক্তব্য যে তুই 1 লাখ টাকা দিয়ে ফোন কিনলে 5,000 টাকা দিয়ে চার্জার কিনতে পারবি না, তুই 5,000 টাকা দিয়ে চার্জার কিনতে পারবি। একটা অ্যাপেলের কেসের দাম 3,500 টাকা, এরকম অ্যাপেলের একটা ব্যাক কেসের দাম 3,000 3,500 টাকা যদি কোম্পানি থেকে কিনতে যাও। কি দেয় এর মধ্যে? 3,000 টাকা কি? আমি তো একটা 150 টাকায় কিনেছি, দিব্যি সুন্দর কাজ চলছে, আমি নিজে বুঝতে পারি না। 3,000 3,500 যা পারছে দাম। বলছে অ্যাপেলের মানে স্ক্রিন গার্ড এখানে লাগালে পরে সেটা সব থেকে ভালো। ওই তো বলছি যে আমি যদি এটা স্যামসাং কোম্পানি, আমি এই ফোন কিনলাম, এটা S24, আমি যে এটা কোম্পানির কাছে যাই, বলবে স্ক্রিন গার্ডটা স্যামসাং এর দিচ্ছি। কোথায় লেখা আছে স্যামসাং এর ভাই স্ক্রিন গার্ড? ও তো চাঁদি মার্কেট থেকে কিনে নেই লাগাচ্ছে, প্লিজ ইয়ার। সো এই ট্র্যাপে একসময় আমিও পড়তাম, আমিও ভাবতাম তোমাদের বয়সে, হ্যাঁ ভাই ও স্যামসাং এরই দিচ্ছে অরিজিনাল। কোথায় লেখা আছে স্যামসাং এর? নাই তো। ও কিনে আনছে দিয়ে আমাকে এখানে লাগিয়ে দিচ্ছে, তাই না? সো এগুলো থেকে অ্যাওয়্যার থাকতে হবে। যাও, অনেক বেশি বলে ফেললাম, আমাকে কপিরাইট স্ট্রাইক না দেয়। তো সাধারণত ভঙ্গুর হয় এগুলো, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো এই গিমিকে পড়িস না যে দামি ফোন কিনবো, এই কিনবো, এই কিনবো, প্লিজ এগুলো বেকার। পড়াশোনা কর, টাকা থাকলে জীবনে বহু ফোন কিনতে হবে, তখন তুমি ফোন ইউজ করতে পারছি না। যেমন সুন্দর পিচাই আজকে বলছে ওর ঘরে 15টা ফোন এমনি পড়ে থাকে শুধু টেস্টিং এর জন্য, 15টা ফোন পড়ে থাকে, ও ইউজ করে না ফোন, তাই না? এখন দরকার নাকি ফোনের? কি করবি ফোনে? হ্যাঁ, আমার ফোনে তো খুবই দরকার। আরে আমার ফোনের দরকার না, তোর মাকে ফোন বা বাবাকে ফোন করবো কি করে আমি যে আপনার ছেলে পড়াশোনা করছে না? ওটা দরকার তো আমার 2টো ফোনের দরকার, 3টে ফোনের দরকার, কারণ 2টো তো ব্লক রাখেছি অলরেডি, 2টো তো অলরেডি ব্লক। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলবি এই ফোনে? ঠিক আছে, এখানে খেলিস, এই বোর্ডে কেন? ওকে, বলতে বললাম তো পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এই থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং কি বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে জিনিসটা? হ্যাঁ না বলবি? তুমি বুঝতে পেরেছো? রোহিত, থার্মোসেটিং প্লাস্টিক জিনিসটা কি বলতো? ঠিক আছে, তাহলে এতটুকু ক্লিয়ার করতে পেরেছি আমি। ওকে, নেক্সট পড়বো কৃত্রিম ভাবে তৈরি পলিমারের অসুবিধা। তাই এটাই আমি আলোচনা করছিলাম নাকি এখন, যে কি কি অসুবিধা হতে পারে, যে প্রচুর পরিমাণে জমা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি ডায়াগ্রাম দিয়েও বোঝালাম যে কি কি হতে পারে। সো এটা তো আমি এখনই আলোচনা করে দিলাম, কৃত্রিম ভাবে তৈরি পলিমারের অসুবিধা। আমি কি ক্লিয়ার সবার ক্ষেত্রে? ইজ ইট ক্লিয়ার? ওকে ওকে, নেক্সট। এবার যদি আমরা দেখি ইথাইল অ্যালকোহল, তাহলে এবার দেখো নোটসে তোমরা পাবে ইথাইল অ্যালকোহল, পেয়েছো? ইথাইল অ্যালকোহলের উৎস। ইথাইল অ্যালকোহল জিনিসটা কি? ইথাইল অ্যালকোহলকে কি হয়েছে তোদের? ইথাইল অ্যালকোহলকে আমরা বলি ইথানল। ইথাইল অ্যালকোহলকে কি বলি আমরা? ইথানল। তাহলে ইথানলের সংকেত কি হয় স্যার? CH3CH2OH, CH3CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল। CH3CH2OH বা ইথাইল অ্যালকোহল বা ইথানল। সবাই আমাকে শনিবার দিনই ফোন করতে পারে। তাহলে ইথাইল অ্যালকোহল বা ইথানল CH3CH2OH, ঠিক আছে? এবার তাহলে ইথানল বা ইথাইল অ্যালকোহল যদি দেখি আমরা, এর সংকেত হচ্ছে কি না তো স্যার? CH3CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের সংকেত। এখন ইথাইল অ্যালকোহল নিয়ে আমরা যখন পড়বো, তাহলে তার উৎসটা পরিচয়, কোথা থেকে এটা পাওয়া যায়। যে ইথাইল অ্যালকোহল সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় যে কোনো একটা স্টার্চ, গ্লুকোজ, এরকম কার্বোহাইড্রেটকে যদি সন্ধান প্রক্রিয়ায় তৈরি করো। যেমন দেখবে পান্তা ভাতকে যদি তুমি রেখে দাও 1 রাত, তাহলে বাতাসে উপস্থিত ইস্টের সঙ্গে সে বিক্রিয়া করে বা ইস্টের সাথে রিয়াক্ট করে এবং সেখান থেকে সামান্য পরিমাণ অ্যালকোহল প্রস্তুত করে। এই জন্য পান্তা ভাত খেলে পরে একটু নেশা লাগে, যদি তাতে পেঁয়াজ দাও তাহলে আরো বেশি নেশা লেগে যাবে, ঠিক আছে, স্বাভাবিকভাবে। ক্লিয়ার? তো পান্তা ভাতে সেই জন্য সামান্য পরিমাণ অ্যালকোহল তৈরি হয়। এবার তুমি যদি চাও অ্যালকোহলের মাত্রা বাড়াবে, তাহলে সেখান থেকে তুমি ইউজ করতে পারো এবং ভাত থেকে পচাই মদ তৈরি করতে পারো, ঠিক আছে? অবভিয়াসলি তৈরি করা যায়, করবে না। ওকে, আস্তে। যেমন ধরো আখের রস বা চিটে গুড় থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। আস্তে, শোন রে বাবা। ওকে, ইথাইল অ্যালকোহলের নাম শুনলে এত উত্তেজিত হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ স্যার, পুজো আসছে নাকি? ওকে, যেমন ধরো যদি ইথাইল অ্যালকোহল প্রস্তুত করতে হয়, তাহলে একটা কাচের, শোনো, হ্যাঁ শোনো, ও ইয়েস, ওকে, দেখো কিভাবে প্রস্তুত করতে হয় আর বলছি। একটা কাচের, শোন রুদ্র, কাচের একটা জার নেবে,
কাঁচের জারে সামান্য পরিমাণ জল নিয়ে তাতে কি করবে, আখকে কুচি কুচি করে কেটে দেবে, ছোট ছোট করে কেটে দিয়ে দিলে, এবং তাতে সামান্য পরিমাণ মার্কেটে পাওয়া যায় ইস্ট কিনে এনে ঢেলে দিতে হবে। দিয়ে 2 দিন এরকম করে ওপরে 2 লেয়ার গামছা দিতে পারো, বা তুমি হালকা করে ঢাকনা লাগিয়ে রেখে দিতে পারো 2 দিন। 2 দিন রাখার পর ওটাকে কি করতে হবে, ছাঁকনি সাজে ছেঁকে নাও, দিয়ে ফ্রিজে রাখো, সুন্দর হয়ে গেল, তুমি খেতে পারবে। এই এডিট করে দেবো, অসুবিধা নাই, কেটে দেবো। সো আচ্ছা, এই হলো তাহলে সন্ধান প্রক্রিয়ার সাহায্যে আমরা ইথাইল অ্যালকোহল প্রস্তুত করতে পারি, তার একটা রিঅ্যাকশন আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তাহলে ইথাইল অ্যালকোহল এইভাবে প্রস্তুত করা যায়। তাহলে ইথাইল অ্যালকোহলের উৎস দেখবে আমি প্রচুর দিয়ে রেখেছি, তোমাদের যেটা দরকার সেটা নিয়ে নিবা, ঠিক আছে। 10টা-12টা উৎস দিয়ে রেখেছি ইথাইল অ্যালকোহলের, ক্লিয়ার হয়েছে? ওই শোন, উত্তেজিত হোস না, এদিকে তাকা। হলো ইথাইল অ্যালকোহলের ব্যবহার, এটা আর বলার দরকার পড়ছে না। ইথাইল অ্যালকোহলের কি ব্যবহার আছে, সব থেকে বেশি পরিমাণ যেটা ব্যবহার করা হয় পানীয় রূপে, জলের মতো আমরা অনেকে খাই এটাকে। আর 2 নম্বর হচ্ছে কি, এটা থেকে আমরা দ্রাবক রূপে ইউজ করি। অনেক ওষুধের মধ্যে তুমি ইথাইল অ্যালকোহল খুঁজে পাবে। যেমন ধরো ডাক্তারের কাছে তুমি যদি যাও যে স্যার শরীরটা ভালো লাগছে না, একটু কেমন জানি খিদে পাচ্ছে না, ডাক্তার তোমাকে প্রথমে এমন ওষুধ দেবে যার মধ্যে ইথাইল অ্যালকোহল আছে, খা, ঘুমা, দেখ 2 দিন পর শরীর চাঙ্গা হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা যে টনিক গুলো খাই তার মধ্যে ম্যাক্সিমাম ইথাইল অ্যালকোহল থাকে, এই কারণে যাতে কি, যে তুমি পরিশ্রম কম করো, ঘুমাও, ঘুমালে তোমার শরীরে কি হবে, এনার্জি বাড়বে, কারণ কি তুমি এনার্জি লস করবে না। যেমন ধরো আমি খেয়ে এসেছি, খেয়ে আসার পরে যে আমি দৌড়াদৌড়ি করছি, বকছি, তার জন্য আমার কি হচ্ছে, এনার্জি লস হচ্ছে। এবার আমি যত এনার্জি লস করছি তার থেকে একজন চাষি আরো বেশি এনার্জি লস করছে, সেই জন্য চাষির ক্ষেত্রে এই ভুঁড়ি হওয়ার চান্স খুব কম। তুমি একটা চাষিকে দেখবে যার এরকম ভুঁড়ি আছে, প্লিজ ইউ ক্যান্ট সি, তুমি দেখতেই পাবে না, কারণ সে দিনরাত মাঠে ঘাটে খেটে বেড়াচ্ছে। আমাদের মতো কিছু ভদ্র শিক্ষিত মানে মানে অশিক্ষিত এক টাইপ আমরা, ঠিক আছে, কাইন্ড অফ, যে আমরা আমাদের স্বার্থটুকু সব থেকে বেশি বুঝি, আমরা আমাদের স্বার্থটুকু সব থেকে বেশি বুঝি, তো তাদের ক্ষেত্রে এই ভুঁড়ি হওয়াটা স্বাভাবিক, তাই না? তো ন্যাচারালি এরকম হয় না। যারা খেলোয়াড়, খেলাধুলা করে দেখবে তারা সবসময় দৌড়াদৌড়ি করবে, তাদের এনার্জি লস হয়। তো এরকম ভাবে ইথাইল অ্যালকোহলের ব্যবহার হচ্ছে। আর কি হচ্ছে, রং শিল্পে ইউজ হতে পারে, যেহেতু দ্রাবক রূপে কাজ করতে পারি। তো ইথাইল অ্যালকোহলের ব্যবহারগুলো আমরা এখান থেকে একটু পড়ে নেবো, আর আমি এখানে ডিটেল বলছি না, তোমরা আই হোপ এই জায়গাটা পারবে ভাই, প্লিজ, ঠিক আছে। আমরা এখন আলোচনা করব ইথাইল অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া, প্লিজ একটু মন দাও এই জায়গাটায়। আগের গুলো তুমি নিজে লিখতে পারবে, ইথাইল অ্যালকোহলের ব্যবহার কিছু না বললে পরে একটা জিনিস তো লিখতেই পারবে অবভিয়াসলি, সো বেটার ওয়ে ওটা লিখতেই পারবো আমরা এটাকে ভালোভাবে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব ইথাইল অ্যালকোহলের সাথে ইথানলের বিক্রিয়া। তাহলে ইথাইল অ্যালকোহলের সাথে ইথানলের যদি বিক্রিয়া আমরা আলোচনা করতে চাই, ঠিক আছে, তো দেখো ভালো করে বুঝবে। তাহলে আমরা কোন এক জায়গায় ইথাইল অ্যালকোহল নিলাম, কি নিলাম না, তো স্যার ইথাইল অ্যালকোহল, প্লিজ একটু মন দাও, CH3CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এখন এই ইথাইল অ্যালকোহলের সাথে যখন সোডিয়ামের বিক্রিয়া করবে, সোডিয়াম ধাতু বিক্রিয়ার ফলে এই সোডিয়ামটা হাইড্রোজেনটাকে সরিয়ে দেবে এবং সেই জায়গায় সোডিয়াম নিয়ে নেবে। তাহলে এই হাইড্রোজেনটাকে যখন সোডিয়াম সরিয়ে দেবে, তাহলে সোডিয়ামটাকে যদি হাইড্রোজেন সরিয়ে দাও, কি নিয়ে যাবেন তনুশ্রীকে? বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে CH3CH2OH প্লাস Na যদি দেখি আমরা, তাহলে এই হাইড্রোজেনটাকে যদি ও সরিয়ে দেয়, তাহলে কি তৈরি হবে বলতো? CH3CH2ONa, হ্যাঁ না বল, দেখ ভালো করে দেখ, হাইড্রোজেনটাকে ও সরিয়ে দিল, তার মধ্যে কি ঢুকে গেল? Na। এবার এর নাম কি, আমি কি বলেছি বারবার, যে যখনই অর্গানিক রিয়াকশন লিখবো তার নিচে কি নাম লিখতে হয়, মনে পড়ছে, নাম লিখতে হয়। তাহলে এর নামটা মাথায় রাখবি, কি হবে? এর নামটা হবে স্যার সোডিয়াম ইথোক্সাইড, এর নাম হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড। তাহলে সোডিয়াম ইথোক্সাইড তো তৈরি হয়ে গেল, কিন্তু এই হাইড্রোজেনটা কি হলো? হাইড্রোজেনটা বেরিয়ে গেল। তাহলে এখানে প্লাস কি লিখবো? আমি প্লাস লিখবো হাইড্রোজেন। তাহলে তুমি মাথায় রাখবে যে আমি এবার যদি রিয়াকশনটাকে মিটিয়ে দিই, আই হোপ রিয়াকশনটা বুঝতে পেরেছি কি হলো ব্যাপারটা। তো আমি যদি রিয়াকশনটাকে মিটিয়ে দিই, তাহলে এই জায়গাটায় এই ঘটনা আমার ঘটছে, বুঝতে পারছি? এবার দেখ, তাহলে আমাকে কোশ্চেন কি আসতে পারে, ইথাইল অ্যালকোহলের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? তাহলে অবভিয়াসলি কোন গ্যাস নির্গত হচ্ছে স্যার? হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। কিন্তু দেখ ব্যালেন্স নাই। ব্যালেন্স নাই কেন? হাইড্রোজেন কটা আছে? দুটো, আর এখানে হাইড্রোজেন কটা আছে? একটা। সেই জন্য আমরা এখানে 2 দেবো, এখানে 2 দেবো, আর এখানে 2 দেবো, তাহলেই ব্যালেন্সিং তৈরি হয়ে যাবে। দেখ ব্যালেন্সটা বুঝতে পেরেছিস কিনা বল আমাকে, হ্যাঁ না? ক্লিয়ার হয়েছে? তাহলে এই বিক্রিয়াটা তোমরা লিখবে, তোমরা এটাও লিখতে পারো, দুটোই একই। কিন্তু ওই যে ভেঙে চুরে লেখালাম, মনে পড়ছে, এইভাবে লেখালাম, ওটা করবে না, এইভাবে নর্মাল লিখবে। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি কি হলো ব্যাপারটা? তাহলে ইথাইল অ্যালকোহলের সাথে যদি সোডিয়াম ধাতুর বিক্রিয়া করো, কি হবে স্যার? হাইড্রোজেন ফট করে বার করে দেবে, ওই জায়গায় কি নিয়ে নিবে? সোডিয়াম, এবং তৈরি করবে কি? সোডিয়াম ইথোক্সাইড। এটার নাম কি? সোডিয়াম
ইথোক্সাইড এবং হাইড্রোজেন। ক্লিয়ার হলো ব্যাপারটা? ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে ইথাইল অ্যালকোহলের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া কি ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমরা ইউজ করবো ইথাইল অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি বিক্রিয়া করানো যায়, এটা মিটিয়ে দিলাম। তাহলে ইথাইল অ্যালকোহলকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করানো যায় তাহলে কি হতে পারে? ভালো করে দেখবে একটু, প্লিজ কনসেন্ট্রেট করো। এবার দেখুন ইথাইল অ্যালকোহলটাকে আমি এভাবে লিখছি, ভালো করে বোঝ। তো স্যার CH3 নাকি রে? তাহলে CH3 হলো, হ্যাঁ না বল? CH3 হলো। এরপর কি আছে স্যার? CH2। তাহলে স্যার CH2। তাহলে H2টাকে আমি এইভাবে লিখলাম, আর পরে কি আছে স্যার? আমি এইভাবে লিখলাম। কোনো আপত্তি আছে কারোর? তুই বলতে পারিস স্যার এখানে লেখেন, আরে ভাই হাইড্রোজেন তো এই কার্বন, তো কার্বন তার চারটে হাতকে সমানভাবে ইউজ করে, তাই তুই OH-টাকে এখানে লেখ বা এখানে লেখ, তুই যেখানে মন যায় লেখ, কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? এবার একে কার সাথে বিক্রিয়া করাবো আমি বলতো? কার সাথে বিক্রিয়া করাবো? না তো বিক্রিয়া করাবো হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। তাহলে পরে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে বিক্রিয়া করবো। এবং টেম্পারেচার দেখো তোমাদের দেওয়া আছে একটা বোধহয় 170 ডিগ্রি সেলসিয়াস প্রায়, ঠিক আছে? প্রায় 170 ডিগ্রি সেলসিয়াস। তো আমি এখানে শুধুমাত্র টেম্পারেচার দিয়ে রাখলাম, এরকম একটা বিক্রিয়া হবে, এরকম একটা বিক্রিয়া করবো। এবার গাঢ় সালফিউরিক অ্যাসিড, যদি অ্যাসিড দেখিস গাঢ় সালফিউরিক অ্যাসিড, তো মাথায় রাখবি গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক। নিরোধক মানে কি রে বলতো? ডিহাইড্রিং এজেন্ট। যে যেখানে পাবে জল সেখান থেকে টেনে বার করে নেবে, সে যেখানেই জল দেখবে সেখানেই বার করে নেবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখ, যেমন ধর তোরা ছোটবেলায় একটা বিক্রিয়া পড়েছিস যে চিনির সাথে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডকে মেশাই, চিনির সাথে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডকে মেশাই, তাহলে পরে ও কি করে? এইখানটাতে দেখ, তুই চোখে যদি একটু ভালো করে দেখিস 11খানা জল আছে, হ্যাঁ না বলতো? কেন? দেখ 11 যদি কমন নিস কি হবে? 11 ইন্টু H2O হবে না বলতো? 11 কমন নিলে কত হবে? 11 ইন্টু, ভালো করে দেখ, এইখান থেকে যদি তুই 11 কমন নিস তাহলে কি H2O লেখা যায় না, হ্যাঁ না বলতো? বুঝতে পারছিস? দেখ তাহলে ও কি করবে স্যার, H2SO4 তার মধ্যে কি করবে? 11খানা H2O কে টেনে নেবে, আর পড়ে থাকবে কি স্যার? 12টা কার্বন। আর কার্বনের রং কি হয় রে? কালো। সেই জন্য চিনির মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে সেই রংটা কি হয়ে যায় বলতো? কালো। তাহলে এখানেও H2SO4 কি খুঁজছে জল কোথায়, জল কোথায় খুঁজছে, কিন্তু ইথাইল অ্যালকোহলে তো জল নাই। না, জল আছে। তুমি যদি এই জায়গাটা একটু নোটিস করো, H আর OH, দেখো তো জল দেখতে পাচ্ছ কিনা? তাহলে H আর OH কে কি দেখছি আমরা? জল। আমরা জল দেখছি না, ও বেটা জল দেখে নিয়েছে এখান থেকে। তাহলে ও কি করবে? এখান থেকে হাইড্রোজেনকে টানবে, এখান থেকে OH কে টানবে, দিয়ে জল বানিয়ে নিবে। তার মানে এখান থেকে কি লিখবো? -H2O। তুই এখানে -H2O লিখতেও পারিস। -H2O না লিখলে পরে তুই কি লিখবি? এইখানটাতে লিখবি কি? স্যার আমার তো জল তৈরি হবে, হ্যাঁ না বল? আমার তো জল তৈরি হয়ে গেল। যদি জল তৈরি হয়ে যায় তাহলে H আর OH কি থাকবে আর? তার মানে এখান থেকে কেটে গেছে, হ্যাঁ না বল? তাহলে এই দুটো ডাবল বন্ড এখানে যুক্ত হয়ে যাবে, বুঝতে পারছিস? এটা দুটো ডাবল বন্ড এখানে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে কি তৈরি হবে বলতো? তাহলে CH2 ডাবল বন্ড CH2। কে বুঝিসনি বল বিক্রিয়াটা? কে বুঝিসনি বল? এই বিক্রিয়াটা কে বুঝিসনি বল? দেখ ইথাইল অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে কি তৈরি হচ্ছে? CH2 ডাবল বন্ড CH2। বুঝতে পারলি কি হলো? আমি কি ক্লিয়ার করাতে পারলাম? তাহলে বিক্রিয়াটা কি স্যার বুঝে এরকম ভাবে লিখবো? ভাই এরকম ভাবে তো বিক্রিয়া লিখবো না, লিখলে এরকম ভাবে লিখতে হবে। এটা তো আমি বোঝানোর জন্য বুঝাচ্ছি, এটা আমি বোঝানোর জন্য লিখছি। আমি কি ক্লিয়ার করতে পারলাম সকলকে? বলবে কি করে জল বার করলাম? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? সবাই বোঝাতে পেরেছি আমি? ওকে ওকে। এবার যদি আমরা ইথাইল অ্যালকোহলটাকে বেশি পরিমাণে নিতাম, এটা বিক্রিয়া এখানে দেওয়া নাই, তোমাদের নোটসেও নাই, প্লিজ একটু নোট ডাউন করবে, নোটসের পাশে লিখে নাও কোনো এক জায়গায়। যদি এটা কি মিটাবো? বোঝাতে পেরেছি? এখন যদি আমরা ইথাইল অ্যালকোহলকে বেশি পরিমাণে নিতাম তাহলে প্লিজ একটু দেখে নাও। তাহলে আমরা যদি ইথাইল অ্যালকোহলকে বেশি পরিমাণে নিতাম, ভালো করে দেখ, তাহলে আমরা কি নিচ্ছি? ভালো করে দেখ, টাকা এদিকে, CH3 CH2OH, এটা কি ইথাইল অ্যালকোহল? আমি ইথাইল অ্যালকোহল দুটো নিচ্ছি, দুটো ইথাইল অ্যালকোহল। কটা নেবো? দুটো। এবার দেখ পরের ইথাইল অ্যালকোহলটাকে আমি এইভাবে লিখছি, দেখ একটু কিভাবে লিখছি। না তো স্যার HO CH2 CH3 এভাবে লিখছি। তাহলে পরের ইথাইল অ্যালকোহলকে এইভাবে লিখলাম, হবে স্যার? হ্যাঁ হবে। দেখ এটা এইভাবে লেখা, এটা এইভাবে লেখা। এবং আমি কি দিচ্ছি স্যার? আমি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিচ্ছি। কি দিচ্ছি? গাঢ় সালফিউরিক অ্যাসিড দিচ্ছি। এবার যদি এরকম গাঢ় সালফিউরিক অ্যাসিড দিস, সালফিউরিক অ্যাসিড কি খুঁজবে বলতো আগে? জল। তুমি কি চোখে জল দেখতে পাচ্ছ? না স্যার জল দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এমন ভাবে লিখেছি তুমি চোখে জল দেখা উচিত, তোমার চোখে জল দেখা উচিত। এই দেখো তুমি এখান থেকে জল দেখতে হবে, H আর OH, দেখতে পাচ্ছ জল? আমি চোখে দেখতে পাইনি, OH2 খুঁজে বের করেছি। তাহলে এখান থেকে যদি জলটাকেও বার করে নেয়, তাহলে জল বার করে নিল স্যার, ভেরি গুড, জল বার করে নাও। তাহলে জল তো ও বার করে নিল স্যার।
কিন্তু পড়ে থাকলো কি স্যার, না তো স্যার CH3CH2O, হ্যাঁ না বল, দেখ ও, তাহলে কি লিখবো ভালো করে দেখ, CH3CH2O, হ্যাঁ না বল, আর তার সঙ্গে আর কি পড়ে থাকবে স্যার, এইটা, হ্যাঁ না বল, CH2CH3। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এটার নাম কি হবে বলতো? তাহলে অতিরিক্ত পরিমাণ ইথাইল অ্যালকোহলের সাথে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করানো যায় তাহলে এই পদার্থটা তৈরি হচ্ছে, এবং এর নাম কি বলতো? এর নাম হচ্ছে ইথোক্সি ইথেন, হ্যাঁ না বল, এর নাম কি হবে? ইথোক্সি ইথেন। তুই এটাকে ডাই ইথাইল ইথারও বলতে পারিস, কি বলতে পারিস? ডাই ইথাইল ইথার। তাহলে বিক্রিয়াটা প্লিজ একটু নোট ডাউন করে রাখবে, মাথায় রাখবে যে অতিরিক্ত পরিমাণ ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই তাহলে পরে সেই বিক্রিয়ার ফলে আমরা দেখলাম কি তৈরি হচ্ছে, না তো স্যার ডাই ইথাইল ইথার, অথবা তুমি সেটাকে বলতে পারো কি, না তো ইথোক্সি ইথেন, এটা তৈরি হচ্ছে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? সবাইকে বলবে, এত ক্লিয়ার হয়েছে সবার? ইথোক্সি ইথেন বা ডাই ইথাইল ইথার। অতিরিক্ত ইথাইল অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথোক্সি ইথেন বা ডাই ইথাইল ইথার প্রস্তুত হয়। এই দেখো এই বিক্রিয়াটা লেখো, দেখতে পাচ্ছ বিক্রিয়াটা? এটা বিক্রিয়াটা দেখতে পাচ্ছ? এটা লেখো, এটা লিখলেই সমস্ত কিছু দেওয়া আছে নাকি। এটার নাম কি? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলকে কার সাথে বিক্রিয়া করাচ্ছ? H2SO4, বা তার মধ্যে H2SO4 দিচ্ছ, তাহলে এরকম ঘটনা ঘটছে। ক্লিয়ার হয়েছে বিক্রিয়াটা? তাহলে অতিরিক্ত বা গাঢ় বা অতিরিক্ত ইথাইল অ্যালকোহলের সাথে যদি H2SO4 বিক্রিয়া করানো যায় তাহলে পরে কি তৈরি হয় আমাদের? ইথোক্সি ইথেন বা কি বললাম, ডাই ইথাইল ইথার। আমি কি ক্লিয়ার করতে পারলাম? তাহলে ইথাইল অ্যালকোহল কি বোঝাতে পারলাম সকলকে? ইথাইল অ্যালকোহল ক্লিয়ার হলো। তাহলে ইথাইল অ্যালকোহল বোঝানোর পর আমরা কি বলবো? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কেউ বলতে পারবে কি হয়? CH3COOH। এটা অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু এর ইউপ্যাক নাম আছে। ইউপ্যাক নামটা কি হবে? ইথানোয়িক অ্যাসিড নাকি রে? ইউপ্যাক নামটা কি হবে? ইথানোয়িক অ্যাসিড। এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড নরমালি কি অবস্থায় থাকে বলতো? নরমালি তরল অবস্থায় থাকে। তোরা যেটা ভিনিগারে ইউজ করিস, অ্যাসিটিক অ্যাসিড নরমালি কি থাকে? তরল। কিন্তু একে যদি 16.7 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়, 16.7 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 16.7 ডিগ্রি সেলসিয়াসে এটা বরফের মতো স্ট্রাকচার নেয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এর সংকেত হচ্ছে CH3COOH, যাকে আমরা ইথানোয়িক অ্যাসিড বলছি। তাকে যদি আমরা 16.7 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে 16.7 ডিগ্রি সেলসিয়াসে এটা বরফের মতো আকার নেয়। আর বরফকে যদি অতিরিক্ত পরিমাণ দেখো তাহলে তখন তাকে তুমি বলবে গ্লেসিয়ার। কি বলবে? গ্লেসিয়ার। গ্লেসিয়ার মানে কি রে? হিমবাহ। সেই জন্য এই অ্যাসিটিক অ্যাসিডটাকে বলা হয় অ্যাকচুয়ালি গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। এটাকে কি বলবে তুমি? গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড জিনিসটা আই হোপ ক্লিয়ার করতে পারলাম যে 16.7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে রাখা অ্যাসিটিক অ্যাসিড স্ফটিক আকার। স্ফটিক আকার মানে হচ্ছে এটা কি বরফের মতো স্ট্রাকচার নিয়ে নেয়। সেই জন্য এটার নাম কি দিয়েছি আমরা? গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিডের কনসেপ্ট বলতে পারলাম। তাহলে এই হলো গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিডের কনসেপ্ট, অ্যাসিটিক অ্যাসিড। এখন অ্যাসিটিক অ্যাসিডের আমরা রিঅ্যাকশন বা বিক্রিয়া পড়বো। অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের প্রথমত আমরা কি পড়বো? ক্ষারের সাথে বিক্রিয়া। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কি বলতো? অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, কিন্তু এটা মৃদু অ্যাসিড। তাহলে এর সাথে ক্ষারের বিক্রিয়া কি হবে? তাহলে ভাবো, CH3COOH, এটা অ্যাসিটিক অ্যাসিড। এর সাথে তুমি ক্ষারের বিক্রিয়া করো। ক্ষার মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো বিক্রিয়াটা সোডিয়াম হাইড্রোক্সাইডে দেওয়া আছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ধরো আমি এইভাবে লিখছি, ভালো করে দেখো, HONA লিখতে পারবো না? পারবো না? হোনা, ঠিক আছে, NaOH। আমি ঘুরিয়ে লিখলাম। কেন ঘুরিয়ে লিখলাম বুঝতে পারছো? ঘুরিয়ে লেখার কারণটা হচ্ছে যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি তৈরি হবে? এটা লবণার। মনে হচ্ছে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয়? লবণার। তাহলে লবণ জল যদি তৈরি হয়, তুমি জল কি চোখে খুঁজে পাচ্ছ? দেখো এই দেখো জল। তো যদি জল বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে স্যার? CH3COO কি তৈরি হবে? Na, আর তৈরি হবে জল। বুঝতে পারলাম ব্যাপারটা? তো দেখো এই বিক্রিয়াটা তোমরা তাই দেখতে পাবে, পেয়েছো? তাহলে এর নাম কি হবে স্যার? এর নাম হবে সোডিয়াম অ্যাসিটেট, বা এটাকে অনেক সময় বলা হয় সোডিয়াম ইথানয়েট। কি বলা হয়? সোডিয়াম। তো তোমরা নোটসে দেখে নেবে, সোডিয়াম ইথানয়েটও বলতে পারো, সোডিয়াম অ্যাসিটেটও বলতে পারো। দেখতে পাচ্ছ বা হবে না, এটা বা হবে, সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েট। তাহলে সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েট এটা তোমরা নোটসে দেখে নাও, পেয়ে যাবে। অবভিয়াসলি এই নামটাই বলবে, সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েট। এবং তার সাথে কি তৈরি হয়? জল। রিঅ্যাকশন কি আমি বোঝাতে পারলাম? হ্যাঁ না বলবে। রিঅ্যাকশন কি ক্লিয়ার করতে পেরেছি? কি করে জল বেরোচ্ছে দেখো, জল বেরোনোর জায়গাটা ভালো করে বোঝো। এই জায়গা থেকে ও জল বার করে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? ওকে।
সোডিয়াম বাইকার্বনেটের সাথে সোডিয়াম অ্যাসিটেটের বিক্রিয়া। তো দেখো সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি আমি সোডিয়াম অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে CH3COOH, আর কি বিক্রিয়া হবে স্যার? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3। এবার স্যার কি তৈরি হবে? আচ্ছা তুই এটা মনে মনে ভাব, মনে মনে ভাব, আমি মনে মনে কথা বলছি। হ্যাঁ, তুই মনে মনে ভাব যে আমার কাছে যেটা আছে HCO3, এই যে HCO3, এটাকে নিয়ে ভাব। HCO3 কে কি তুই এইভাবে লিখতে পারবি? একটা কার্বন ডাই অক্সাইড, আর কি ভাবতে পারিস HO, হবে না? হবে না বলতো এই দুটো যুক্ত হয়ে? দেখ HCO3 HO প্লাস CO2, হবে না? হবে না? এবার তুই দেখতে পাচ্ছিস যে HCO3 ভেঙে CO2 তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে বিক্রিয়ায় প্রথমে যে পদার্থটা তৈরি হবে সেটার নাম কি হবে? CO2। CO2 তো বেরিয়ে যাবে। এবার তোর এখান থেকে CO2 বেরিয়ে গেল, বুঝতে পারছিস ব্যাপারটা? CO2 বেরিয়ে গেল, তাহলে বিক্রিয়া পরে কার সাথে থাকলো স্যার? অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ না না বল, এই বিক্রিয়াটাই হ্যাঁ না বল। যদি CO2 বেরিয়ে যায় তাহলে বিক্রিয়াটা কি পড়ে থাকলো স্যার? অ্যাসিটিক অ্যাসিডের সাথে কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের। হ্যাঁ না বল। তো যদি তাই হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হয় এটা তো দেখে নিয়েছিস আগে। হ্যাঁ না বল, এই তো তৈরি হয়। তাহলে স্যার বাকিগুলো কি লিখবি তুই? CH3COONA, আর কি লিখবি? H2O। বাস, এই তো বিক্রিয়া। বুঝতে পারলাম ব্যাপারটা? বল এর থেকে সহজ হবে আর? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে জিনিসটা? তার মানে আমি এগুলো সব বোঝানোর জন্য মিটিয়ে দেবো যে ক্লাউড ফ্লাউড রেখেছি, এগুলো সব বাদ। বুঝতে পারছি ব্যাপারটা? এই বিক্রিয়াটা এটাই তৈরি হবে। আমি কি ক্লিয়ার করতে পারলাম? তাহলে অ্যাসিটিক অ্যাসিডের এই বিক্রিয়া কি বোঝাতে পেরেছি আমরা? ক্লিয়ার হয়েছে? অ্যাসিটিক অ্যাসিডের আমরা এটা ক্লিয়ার সবার? বোঝাতে পেরেছি? অ্যাসিটিক অ্যাসিডের যদি আমরা আরেকটা বিক্রিয়া দেখি, এই বিক্রিয়াটাকে বলবো আমরা এস্টারিফিকেশন বিক্রিয়া, বা আমরা এটাকে বলবো সাবানী ভবন বিক্রিয়া। ঠিক আছে? দেখো এস্টারিফিকেশন বিক্রিয়াটা কি ভালো করে বোঝো। তো ধরো আমার কাছে কি আছে? CH3COOH এরকম আছে, ঠিক আছে? এবং এর সাথে যদি আমি ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া করি, এবার দেখো ইথাইল অ্যালকোহল এমন নিতে হবে তাতে যদি জল না থাকে। ইথাইল অ্যালকোহলটা কেমন নিবি? যার মধ্যে কোনো জল না থাকে, যেটাকে বলি নির্জল। নির্জল ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলে জল মিশিয়ে দেবে না, নিট ইথাইল অ্যালকোহল নিতে হবে, নিট। ঠিক আছে? একদম ইথাইল অ্যালকোহল। এবার ইথাইল অ্যালকোহলটাকে কি লিখছি? আমি ঘুরিয়ে লিখছি, HOCH2CH3। বুঝতে পারছিস ব্যাপারটা? ঘুরিয়ে লিখলাম। তাহলে এদের বিক্রিয়া করলে পরে দেখা যায়, এই চিহ্নটাকে বলা হয় উভমুখী চিহ্ন, দুই দিকে বিক্রিয়াটা হয়। হ্যাঁ, আমি একদিকে অ্যারো দিচ্ছি। তাহলে এই বিক্রিয়াটা করলে কি হবে স্যার? এখান থেকে দেখ জল বেরোবে। হ্যাঁ না বল, এইচ আর কি বেরোবে বলতো? OH। তাহলে যদি এইচ আর OH বেরিয়ে যায় স্যার, জল বেরিয়ে গেল। যদি জল বেরিয়ে যায় স্যার তাহলে পরে কি থাকবে স্যার? তাহলে পরে থাকবে দেখ CH3COOCH2CH3। এই যে COO গ্রুপ, এই COO গ্রুপটাকে বলা হয় এস্টার গ্রুপ। আমার নোটসে দেখবি দেওয়া আছে এস্টার। COO গ্রুপটাকে এস্টার গ্রুপ বলা হয়। এবং এর নাম কি হবে বলতো? ইথাইল অ্যাসিটেট বা ইথাইল ইথানয়েড। কি বলবো এর নাম? ইথাইল অ্যাসিটেট বা ইথাইল, এই যে ইথাইল অ্যাসিটেট লেখা আছে, বা কি হবে? ইথাইল ইথানয়েড। তাহলে এর নাম কি হবে? ইথাইল অ্যাসিটেট বা ইথাইল ইথানয়েড। এবং এটা হচ্ছে একটা এস্টার জাতীয় যৌগ। কি রকম যৌগ স্যার? এটা হচ্ছে কি রকম যৌগ? এস্টার জাতীয় যৌগ। এবং এর নাম কি? ইথাইল ইথানয়েড বা ইথাইল অ্যাসিটেট। সেই জন্য এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো বলতো? এস্টারিফিকেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি দেবো? এস্টারিফিকেশন বিক্রিয়া। কেন এস্টারিফিকেশন বিক্রিয়া বলছি? কারণ কি এই বিক্রিয়ার ফলে এস্টার তৈরি হয়। আমি কি ক্লিয়ার করতে পারলাম? বোঝাতে পেরেছি? বিক্রিয়াটা কি বোঝাতে পেরেছি? এটা কি মুখস্থ করতে পারবো? বিশ্বাস করবে এই কোশ্চেনটা মাধ্যমিকে ছিল 2 মার্কস। শুধু এইটুকু লিখলে 2। এই যে আমি কেটে লিখেছি, এইটুকু লিখলেই 2। যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড ও অ্যালুগাই বিক্রিয়া এই তৈরি হয়। বাস এইটুকু লিখে দিলে 2 মাধ্যমিকে। এবার এইটুকু তোমাকে মনে রাখতে হবে, এটা মনে না রাখলে হবে না। এবার বিক্রিয়া এগুলো আমি কি করে কি করাবো বিক্রিয়া বলো মুখস্থ না করলে? তুমি একটা উপায় বলো যে না স্যার এইভাবে মনে রাখবো বিক্রিয়া। সম্ভব। তোমাকে বারবার পড়তে হবে, বারবার লিখতে হবে, বারবার পড়তে হবে, বারবার লিখতে হবে, দিয়ে হবে। ঠিক আছে? এবার পড়বো আমরা মেথিলেটেড স্পিরিট এবং রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট কাকে বলে ভালো করে শোন। রেকটিফাইড স্পিরিট কি বলছি কথাটা আমি? রেকটিফাইড স্পিরিট এমন একটা স্পিরিট যার মধ্যে 95.6% থাকবে তোর ইথানল। কি থাকবে? ইথানল। আর 4.4% থাকবে জল। তাহলে 95.6% থাকবে ইথাইল অ্যালকোহল বা ইথানল, আর 4.4% কি থাকবে? জল। এইরকম যে মিক্সচার তাকে বলবি রেকটিফাইড স্পিরিট। মানে এমন একটা মদ যার মধ্যে 95% কি আছে? অ্যালকোহল, আর 4% বা 5% কি আছে? জল। বুঝতে পারছিস? এবং এই রেকটিফাইড স্পিরিটটা কি কাজে লাগতো বলতো? দ্রাবক রূপে ধর রং করবি, বার্নিশ শিল্পে, এগুলো তো সব কাজে লাগতো এগুলো। এবারে সমস্যা কি হলো? ধর তুই এখন বাড়িতে রং করবি, মিস্ত্রিকে বললি
যাও রেকটিফায়ার স্পিরিট কিনে নিয়ে এসো, তোমাকে টাকা দিলাম। ও আর বাড়ি ফিরলো না। ভাই 95% অ্যালকোহল আছে, ও রাস্তায় বসলো, ঠিক আছে একটু জল মিশিয়ে দিই, বাকিটুকু ইনহেল করে নি, খাই। অ্যালকোহল তো, জল ছাড়া 95% খেলে পরে আর দুদিন ঘুম ভাঙবে না তো, ঠিক আছে? সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% ইথানল আর 4.4% জল। সো সেই জন্য এটাকে রেকটিফাইড স্পিরিট বলছে। অনেক সময় দেখবি ইনজেকশন করার সময় স্পিরিট দেয়, ওইটা কিন্তু এই ইথানল। আবার খেয়ে ফেলিস না, ওটা অ্যাকচুয়াল খাবার নয়, ঠিক আছে? কেন খাবি না সেটা বলছি এবার। এবার এতে সমস্যা কি হলো, এতে মিস্ত্রিরা আর ঘরে ফিরছে না স্যার, ওকে ঠিক আছে, খেয়ে ফেলছে। এই জন্য একে বাণিজ্যিক ভাবে শিল্পে ইউজ করার জন্য এর মধ্যে কিছু অন্যান্য পদার্থকেও মিশিয়ে দেওয়া হলো। কি কি মিশিয়ে দেওয়া হলো? এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো মিথানল, এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো পিরিডিন, এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো ন্যাপথা, এরকম পদার্থ এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। এবার এগুলো মিশালে কি হবে স্যার? মিথানল খেলে পরে চোখ অন্ধ হয়ে যাবে, ন্যাপথা দুর্গন্ধযুক্ত পদার্থ, ভাল লাগবে না খেতে, মানে মুখে তেঁতো আসবে, ভাব লাগবে। তো এই পদার্থগুলো মিশিয়ে দিলে পরে এবার মিস্ত্রিরাও জানে যে এর সাথে এটা মিশিয়ে দিয়েছি, আর খাওয়া যাবে না, এবং এইটাকে বলা হলো মেথিলেটেড স্পিরিট পুরোটাকে। তাহলে রেকটিফাইড স্পিরিট আর মেথিলেটেড স্পিরিটের মধ্যে পার্থক্য কি স্যার? রেকটিফাইড স্পিরিট মানে 95% অ্যালকোহল আর 4% জল, আর মেথিলেটেড স্পিরিট মানে কি স্যার? রেকটিফাইড স্পিরিট তো আছে, তার সাথে আমি কি মিশিয়ে দিয়েছি স্যার? মিথানল, ন্যাপথা, পিরিডিন, যাতে এটাকে পান না করতে পারো, সেই কারণে এটা করা হয়েছে। এবং এটা এবার রং কাজে ইউজ করা হয়, এবং এটার নামই হয়েছে কি আমাদের মেথিলেটেড স্পিরিট। এই মেথিলেটেড স্পিরিটেরই আর একটা নাম হচ্ছে উড স্পিরিট। কি বলা হয় এটাকে? উড স্পিরিট। আর এরই আর একটা নাম হচ্ছে কি বলতো? ডিনেচার্ড স্পিরিট। মাধ্যমিক এই কোশ্চেনটা আসছে ডিনেচার্ড স্পিরিট, দেখবে এটাকে ডিনেচার্ড স্পিরিট বলা হয়, ঠিক আছে? কোথাও লেখা থাকবে হয়তো, ঠিক আছে? ডিনেচার্ড স্পিরিট। তাহলে মেথিলেটেড স্পিরিটই যা, সেটাই হচ্ছে উড স্পিরিট, সেটাই কি হবে? ডিনেচার্ড স্পিরিট। ডিনেচার্ড কথাটার মানে কি? ডিনেচার্ড, একে ন্যাচারাল থেকে ডিনেচার্ড করে দিয়েছি আমি, তাই না? ডিনেচার্ড স্পিরিট, ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে মেথিলেটেড স্পিরিট খাওয়া যাবে না। রেকটিফাইড স্পিরিট ঠিক আছে, জল মিশিয়ে তাও খাওয়া যেতে পারে, বাট মেথিলেটেড স্পিরিট ইউ ক্যান নেভার খেতে পারবে না। ক্লিয়ার? ক্লিয়ার হলো? এবার মিথানলের আমাদের মানব দেহে স্বাস্থ্যের ঝুঁকি আছে, দেখবে একটা পয়েন্ট লেখা আছে। অনেক সময় তোমরা শুনবে যে বিষ মদ খেয়ে অনেকে মারা যায়। আমরা একটু আগে ইথাইল অ্যালকোহল প্রস্তুতি শোনো ভালো করে তোমরা, ইথাইল অ্যালকোহল প্রস্তুতি শিখলাম। এবার ইথাইল অ্যালকোহল প্রস্তুত করতে গিয়ে যদি তোমার মিথাইল অ্যালকোহল তৈরি হয়ে যায়, ইথাইল অ্যালকোহল তৈরি করতে গিয়ে কি তৈরি হয়ে গেল? মিথাইল অ্যালকোহল। এবার মিথাইল অ্যালকোহল কি হয়? চোখের ক্ষতি করে, এবং বেশি পরিমাণে খেলে মৃত্যু হতে পারে। সেজন্য ইথাইল অ্যালকোহল থেকে বাই চান্সলি যদি মিথাইল অ্যালকোহল প্রস্তুত হয়ে যায়, তখন কি হয়ে যাবে? তোমার মৃত্যু হবে। সেই কারণে আমরা কখনোই ইথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল একদম যে খাওয়া ঠিক এটাও নয়। বাই চান্স ইথাইলের সাথে মিথাইল থাকে, তাহলে তুমি মরে যাবে, আর বাঁচবে না। ক্লিয়ার হয়েছে? সেই জন্য মিথাইল অ্যালকোহল আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর, খাওয়া যাবে না কোনো রকম ভাবে। মিথাইল অ্যালকোহল খেতে পারবে না। সেই জন্য কেউ যদি মনে মনে ভাবো যে এখানটা খাবো, না, এটা খেতে পারবে না। ক্লিয়ার? তাহলে আমরা আজকে জৈব রসায়ন এবং চ্যাপ্টার শেষ করলাম, ঠিক আছে? তো ডিজিটাল বোর্ড কি হয়েছে? দাঁড়াও, ডিজিটাল বোর্ড নিয়েছি, তার কিছু তো একটু হেল্প নিই। তো অবভিয়াসলি কয়েকটা কোয়েশ্চেন্স করেছি, ঠিক আছে? আস্তে এক এক করে দেখি তাহলে। ক্লিয়ার? চলো রিয়াঙ্কা, প্রথম প্রশ্নটা বলো আস্তে। কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? মানে কোশ্চেনটা ইয়ে হয়েছে, কার্বলিক অ্যাসিডের অপর নাম কি বলো? কেউ পারবে? তোমরা বলো। বেনজিন? নো, বেনজিন নয়, ফেনল হবে, ফেনল। তাহলে কার্বলিক অ্যাসিডের অপর নাম কি হচ্ছে? ফেনল। আস্তে, কার্বলিক অ্যাসিডের অপর নাম কি হবে? এত কি ক্লিয়ার? কি হয়েছে তোমাদের? নেক্সট পূজা বল, বল। এর এখনই পড়লাম তো। নিচের কোনটি এলপিজি গ্যাসের প্রধান উপাদান? এখনই পড়লাম, বল কি হবে? হ্যাঁ, মিথেন, বিউটেন। মিথেন কার হয় বলতো? আস্তে, কথা নয়। তাহলে মিথেন হচ্ছে সিএনজির, বিউটেন হচ্ছে এলপিজির। দেখ আমি প্রোপেনও বলেছিলাম, যদি এবার বিউটেন প্রোপেন একসাথে থাকে তখন তুমি বিউটেন অপশন নেবে। কি নেবে? বিউটেন সব থেকে বেশি থাকে। ক্লিয়ার? বিউটেন সব থেকে বেশি থাকে। ক্লিয়ার হয়েছে? কোয়েল দাঁড়াও, বলো এটা কি হবে? কেউ বলবে না। কোয়েল দাঁড়াও, কি হবে? ভিনিগারের রাসায়নিক নাম বলো, কি হবে? এক্ষুনি বললাম। লঘু অ্যাসিডিক অ্যাসিড, ভেরি গুড। তাহলে ভিনিগারের রাসায়নিক নাম হবে
লঘু অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? তাহলে ভিনিগারের রাসায়নিক নাম লঘু অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? বুঝতে পারলাম? তুমি বলো কি হবে? তুই নয়, পরের জন। বলো, তুই পারবি আমি জানি। এক্ষুনি বললাম, মনে পড়ছে কি? ইথিলিন বা ইথিন, তাই না? তাহলে পলিথিন তৈরি হয় ইথিলিন বা ইথিন থেকে। ক্লিয়ার হয়েছে? ওকে, আর আছে এটি লাস্ট। এগুলো ম্যাক্সিমাম বলো সন্দীপ, ম্যাক্সিমামই মাধ্যমিকে এসছে। বলো এই কোশ্চেনটা কি হবে বলো। এখনই বললাম লাস্ট বিক্রিয়া এস্টারিফিকেশন বিক্রিয়া। পারবি? বল। হ্যাঁ, দুয়েরটা, ভেরি গুড। কার্বক্সিলিক অ্যাসিড আর তার সাথে অ্যালকোহল, নাকি? CH3COOH প্লাস কি ছিল? অ্যালকোহল। ক্লিয়ার? ওকে।